হ্যালো বাচ্চারা, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল বং ইনফিনিটি। বাংলা ছেলেমেয়েদের নিজস্ব চ্যানেল, অঙ্কের চ্যানেল, অঙ্ককে বোঝার চ্যানেল, অঙ্ককে জানার চ্যানেল এবং গভীর থেকে অঙ্ককে ভালোবাসার চ্যানেল বং ইনফিনিটির নতুন একটি ভিডিওতে, নতুন একটি ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের দিনটি খুবই ইম্পর্টেন্ট বিকজ আজকে আমরা সেমিস্টার 1 ক্লাস 11-এর ফার্স্ট লেকচার, ফার্স্ট ক্লাস, ফার্স্ট চ্যাপ্টার শুরু করতে চলেছি। এই চ্যানেলে আমরা শুধুমাত্র অঙ্ক করবই না, অঙ্ককে বুঝবো, অঙ্ককে গভীর থেকে জানবো এবং অঙ্কতে এক একজন প্রত্যেকে এক্সপার্ট তৈরি হব এবং সেই এক্সপার্ট তৈরি করার দায়িত্ব সম্পূর্ণ আমার। শুধু প্রত্যেকটি ক্লাস, তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করা, নিয়মিত ক্লাসগুলোকে বোঝা, জানা এবং প্র্যাকটিস করা। অবশ্যই প্রত্যেকটা ক্লাস শুধুমাত্র দেখলে বা বুঝলেই হবে না, সেটা অবশ্যই খাতার মধ্যে নোট ডাউন করতে হবে এবং দিন শেষে দেখতে পারবে যে খাতাগুলো শুধুমাত্র একটা খাতা না, জাস্ট একটা মূল্যবান রত্ন। সেখানে A to Z প্রত্যেকটা কনসেপ্ট থেকে শুরু করে, অঙ্ক থেকে শুরু করে যাবতীয় সব সেই খাতার মধ্যে তোমরা যেখানে যেটা চাইবে খুঁজে পেয়ে যাবে। একটা জীবন্ত ডিকশনারি হবে সেটা। সো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিচ্ছি আজকের সেমিস্টার 1-এর ফার্স্ট চ্যাপ্টার, সিলেবাস অনুযায়ী ফার্স্ট চ্যাপ্টার সেট থিওরি। তাহলে শুরু করছি আমাদের আজকের ফার্স্ট লেকচার অন সেট থিওরি। সেট থিওরিতে প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে তার ইন্ট্রোডাকশন বা বেসিক আইডিয়া। কোথা থেকে সেটের কনসেপ্টটা জেনারেট করেছে? সেটের কনসেপ্টটা কোথা থেকে জেনারেট করেছে না, প্রথমত সামথিং আমি বললাম, একটা এক্সাম্পল দিয়ে ফার্স্টে বুঝি, তারপরে আমি ডেফিনেশনে আসছি। সবটা লিখিয়ে লিখিয়ে সুন্দর করে টপিক ওয়াইজ এখানে আমি করাবো। প্রত্যেকটা কনসেপ্ট আমি লিখিয়ে বুঝিয়ে তারপর বলবো, ওকে? এবং প্রত্যেকটা কনসেপ্টের যখনই হবে সেই কনসেপ্ট রিলেটেড প্রবলেম আমি সঙ্গে সঙ্গে সলভ করিয়ে দেবো। তাতে করে কি হবে, আমাদের মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করবে যে না, আমরা কনফিডেন্ট হয়ে যাব যে ওই কনসেপ্টের উপর যে কোনো প্রবলেম দিলে কিন্তু আমরা পারবো। ঠিক আছে? তো আমরা কি করব না, প্রত্যেকটা একটা করে কনসেপ্ট করব, তার রিলেটেড প্রবলেম কিন্তু ডাইরেক্টলি তখনই ইনস্ট্যান্ট সলভ করে নেব। তাতে করে কিন্তু আমরা শেখাটা আমাদের কাছে সম্পূর্ণ হবে এবং একদম স্ট্রং হবে। ঠিক আছে? এইভাবে আমরা কিন্তু এগোবো। ঠিক আছে? সেমিস্টার ওয়াইজ পরীক্ষা, টোটাল বই আমাদের একসঙ্গে পড়ে পরীক্ষা দিতে হচ্ছে না, চ্যাপ্টার কম। তো সেই রেসপেক্টে কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস নিখুঁত ভাবে বুঝে বুঝে সুন্দর করে তৈরি করব, যাতে পরীক্ষায় যেভাবে যেরকম ভাবে যে কোনো কোয়েশ্চেন আসুক সেই কনসেপ্টের উপর, আমরা কিন্তু সেটা একদম নির্ভুল ভাবে অ্যাটেন্ড করে আসতে পারি। ঠিক আছে? এবং সেইভাবে তৈরি করানোর দায়িত্ব তোমাদের, এটা আমার। দিন শেষে তোমরা দেখতে পারবে যে এইখানে আমার ক্লাস নিয়মিত ফলো করলে এটা তোমাদের অ্যাডভান্টেজ ঠিক কতটা, এটা পরীক্ষার হলে গিয়ে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? আর ক্লাস করতে করতে তো সেটা বুঝতেই পারবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো শুরু করা যাক ইন্ট্রোডাকশন দিয়ে। তো সেট থিওরিতে আমি প্রথমে একদম তোমাদের বেসিক এক্সাম্পল দিয়ে বলি যে তোমরা বিভিন্ন, তোমাদের বন্ধুরা রয়েছে, তাদেরকে নিয়ে একটা আমরা ফ্রেন্ড সার্কেল কথাটা ইউজ করে থাকি। আমি সেরকমই ধরলাম A, B, C, D, তারা পরস্পরের ফ্রেন্ড, পরস্পরের বন্ধু। এরকম অবস্থায় ABCD কে নিয়ে যদি একটা কালেকশন তৈরি করা যায়, A B এর বন্ধু, B A এর বন্ধু, A C এর বন্ধু, C এর বন্ধু, এরকম ভাবে ভেঙে ভেঙে না বলে আমরা যদি বলি A B C D, এদের যদি একটা আমরা কালেকশন তৈরি করি, অর্থাৎ একটা সমাহার তৈরি করি, অর্থাৎ একটা সমষ্টি তৈরি করি, সেটাকে কিরকম ভাবে রাখছি না, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ABCD রাখছি। তাহলে এই যে কালেকশনটা, তাহলে সেই কালেকশনটার কি কি বৈশিষ্ট্য আছে? প্রথম কথা, এই কালেকশনটা কিন্তু, কালেকশনের মধ্যে কারা রয়েছে? সব বন্ধুরা রয়েছে। কার বন্ধুরা? না, A এর বন্ধুরা রয়েছে, বা B এর বন্ধুরা রয়েছে, বা C এর বন্ধুরা, বা D এর বন্ধু। চারজন যদি পরস্পর বন্ধু হয়, আমি
যে কোনো কাউকে যে কোনো কারোর বন্ধু বলতে পারছে এই চারজনের মধ্যে। তো এর বন্ধুরা রয়েছে, তার মানে এখানে কিন্তু একটা ডিফাইন করে দেওয়া হলো, একটা নির্দিষ্ট রুল তৈরি করে দেওয়া হলো, যারা যারা এর বন্ধু তারা তারা এই কালেকশনটার মধ্যে ঢোকার অনুমতি পাচ্ছে বা ঢুকতে পারছে। তাহলে একটা নির্দিষ্ট নিয়ম তৈরি করে দেওয়া হলো, যেটাকে আমরা বলছি হচ্ছে সুসংজ্ঞাত, অর্থাৎ একটা সংজ্ঞা দিয়ে দেওয়া হলো যে এরকম ঘটনা ঘটলে তবেই এই সেটের মধ্যে সে অ্যালাউ করবে, আদারওয়াইজ হবে না। অর্থাৎ ইংলিশে বললে সেটাকে বলছে ওয়েল ডিফাইন্ড। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত হচ্ছে এবিসিডিও যা, পিসিবিও কিন্তু তাই, বা বিসিডিও তাই। অর্থাৎ এরা চারজন যে বন্ধু, তো বন্ধু যখন, সেখানে আমি যদি বি, সি, ডি, এ, কোনো এখানে প্রায়োরিটির ব্যাপার নেই যে একে আগেই রাখতে হবে, কিংবা ডি, এ, বি, সি হ্যাপাজেটলি যা খুশি ভাবে থাকতে পারে। এই চারজনই আছে, তারা যেরকম ভাবে সাজানো থাকুক না কেন, ব্যাপারটা তো সেম। ঠিক আছে, এ, বি, সি, ডি চারজন যদি বন্ধু হয়, তো তাদের যেখানে যেভাবেই সাজানো হোক না কেন তারা বন্ধুই থাকলো। তার মানে কালেকশনটা কিন্তু অর্ডারের উপর ডিপেন্ড করছে না, অর্থাৎ ক্রমের উপর ডিপেন্ড করছে না, কার পরে কাকে রাখছি। 1 নম্বর বন্ধু, 2 নম্বর বন্ধু, 3 নম্বর বন্ধু, এভাবে কিন্তু আমরা বন্ধুত্ব করি না, বা এটা কিন্তু আমাদের কাছে কোনো ক্রমের ব্যাপার নেই, অর্থাৎ ক্রম নিরপেক্ষ, যেটাকে আমরা ইংলিশে বলবো ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার। আর তৃতীয় কি প্রপার্টি? থার্ড প্রপার্টি হচ্ছে নিশ্চয়ই এই কালেকশনের মধ্যে একই মানুষকে 10 বার করে রাখবো না, বা রাখা পসিবলও নয়। আমি নিশ্চয়ই এ কে 5 বার, বি কে 20 বার এরকম ভাবে নিশ্চয়ই রাখবো না। ঠিক আছে, এভাবে নিশ্চয়ই রাখবো না। এক একজন একবার করেই থাকবে, অর্থাৎ প্রিপারেশন হবে না। অর্থাৎ প্রত্যেকটা যে চারজন এলিমেন্ট রয়েছে, চারজনের ডিস্টিংক্ট হবে, অর্থাৎ তাদের নাম আলাদা হতে পারে। আর যদি দুজনের বাই চান্স নাম সমানও হয়ে গেল, সেম নামও হতে পারে, কিন্তু হলেও তারা মানুষ হিসেবে তারা চারজন আলাদা আলাদা মানুষ, ডিস্টিংক্ট। ফলে এখানে যে চারটে বন্ধু রয়েছে চারজনে কিন্তু ডিস্টিংক্ট হচ্ছে, ডিফারেন্ট হচ্ছে, পৃথক পৃথক হচ্ছে, আলাদা আলাদা হচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু কোনো একই বন্ধুকে বা একই মানুষকে 10 বার করে রাখবো কি করে, একাধিকবার রাখবো কি করে, এটা হবে না। অর্থাৎ এখানে কিন্তু প্রত্যেকে যে কয়জন থাকবে ডিস্টিংক্টই থাকবে, একই জিনিস বারবার থাকবে না। অর্থাৎ এটা কিন্তু পৃথক হবে, ভিতরে যারা থাকছে তারা কিন্তু পৃথক বস্তু থাকছে, অর্থাৎ ডিস্টিংক্ট অবজেক্ট থাকছে, অর্থাৎ ডিফারেন্ট অবজেক্ট থাকছে। আর প্রথমত এটা কি ছিল? এটা একটা কালেকশন বা সমাহার ছিল। কাদের কালেকশন? না, বন্ধুদের কালেকশন এর। ব্যাস, এই প্রপার্টি চারটে বুঝে গেলাম, মানে আমরা সেটের ডেফিনিশন উইদাউট এনি কনসেপ্ট, উইদাউট এনি নলেজ, সেটের কিন্তু আগে থেকে কোনো নলেজ আমাদের ছিল না, তা সত্ত্বেও আমরা জাস্ট একটা কালেকশন থেকে এই চারটে প্রপার্টি দিয়ে সেটের ডেফিনিশন কিন্তু আমরা তৈরি করে ফেললাম। ঠিক আছে, সেটের ডেফিনিশন হচ্ছে এটাই। ওই গণিতজ্ঞ, জার্মান গণিতজ্ঞ জর্জ ক্যান্টর আমাদের ডেফিনিশন দিয়েছে সেটের। ঠিক আছে, কি ডেফিনিশন দিয়েছে? ডেফিনিশনটা হচ্ছে, যেটা ওখানে বলা হলো যে ওয়েল ডিফাইন্ড কালেকশন অফ ডিস্টিংক্ট অবজেক্ট, well defined collection of distinct object, well defined, set equals to well defined collection of distinct object which is independent of order, independent of order। অর্থাৎ কাকে কার পরে সাজাবো সেটা কিন্তু সেখানে কোনোভাবেই
মানে ডিপেন্ড করছে না। অর্থাৎ মোট কথা 4জন ডিস্টিংক্ট বস্তু হলেই হলো, 4জন কেন, 10জন 40জন যা খুশি হোক, ডিস্টিংক্ট হবে। তাদের মধ্যে কিন্তু কোনো কি থাকবে না, রিপিটেশন থাকবে না। ঠিক আছে, তাহলে ওয়েল ডিফাইন মানে কি? ওয়েল ডিফাইন মানে হচ্ছে সুসংজ্ঞাত। এই চ্যাপ্টারে আমরা ইংলিশ ভার্সনই পড়ি বা বাংলা ভার্সনই পড়ি, আমাদের কিন্তু ইংলিশ টার্মগুলো অবশ্যই জেনে রাখা দরকার। কারণ এরপর আস্তে আস্তে যখন আমি সাবসেট বলবো, পাওয়ার সেট বলবো, কিংবা ইউনিভার্সাল সেট বলবো, যাই বলি না কেন, ঠিক আছে, প্রপার সাবসেট বলবো, এগুলো সবগুলো কিন্তু ইউনিয়ন ইন্টারসেকশন সেটের যে অপারেশন আছে, এই চ্যাপ্টারটা কিন্তু অনেকটা ভাস্ট, কিন্তু অনেকটা ভালো, অনেকটা ইন্টারেস্টিং। ঠিক আছে তো, এই যে অপারেশন গুলো রয়েছে বা যা রয়েছে সেগুলো কিন্তু আমরা কখনোই বাংলায় বলে থাকি না। কেউ কোথাও কোনো জায়গায় বাংলায় বলছে এরকম ভাবে আমরা কিন্তু পাবো না। আর তাছাড়াও এটা একটা মডার্ন ম্যাথামেটিক্স বা মডার্ন অ্যালজেব্রার পোর্শন, সেখানে কিন্তু আমরা ইংলিশ টার্মগুলো অবশ্যই জেনে রাখা দরকার। ঠিক আছে, তো সুসংজ্ঞাত কালেকশন মানে হচ্ছে সমাহার বা সমষ্টি। ডিস্টিংক্ট মানে হচ্ছে পৃথক। অবজেক্ট মানে হচ্ছে বস্তু। ইন্ডিপেন্ডেন্ট অফ অর্ডার মানে হচ্ছে ক্রম নিরপেক্ষ। অর্থাৎ যদি আমরা ঠিক করে ডেফিনিশনটা দিই আর একবার নতুন করে, তাহলে সেটা বোঝাচ্ছে সেট হলো সুসংজ্ঞাত পৃথক বস্তুসমূহের পৃথক বস্তুসমূহের ক্রমনিরপেক্ষ। খুব সুন্দর একটা সংজ্ঞা লেখা হলো এটা। সেট হলো সুসংজ্ঞাত পৃথক বস্তুসমূহের ক্রমনিরপেক্ষ সমাহার বা সমষ্টি। আমরা যদি বলি, আগে যেমন একটা এক্সাম্পল দিলাম এবিসিডি দিয়ে, তো সেরকম আমি যদি বলি যে ম্যাথমেটিক্স, ম্যাথ শব্দের অক্ষরগুলির সেট। তো ম্যাথ শব্দের অক্ষরগুলো কি কি রয়েছে? এম রয়েছে, এ রয়েছে, টি রয়েছে, এইচ রয়েছে। ঠিক আছে, অর্থাৎ কে কে রয়েছে, আমি ধরলাম এটা ছোট হাতেরই করে দিলাম পুরোটা। তো এম রয়েছে, এ রয়েছে, টি রয়েছে, এইচ রয়েছে। এই 4টে অক্ষর দিয়ে ম্যাথ শব্দটা তৈরি হয়েছে, এবং এই শব্দের যে কালেকশন, সেটা হচ্ছে আমাদের কাছে একটা সেট। ঠিক আছে, অর্থাৎ এখানে কেন সেটের প্রত্যেকটা প্রপার্টি কিন্তু এটা স্যাটিসফাই করছে। ফার্স্ট অফ অল, এখানে প্রত্যেকটা মানে একটা সুসংজ্ঞাত রয়েছে, সুসংজ্ঞাত বা ডিফাইন্ড, ওয়েল ডিফাইন্ড, বিকজ এখানে আমি বুঝতে পারছি এম, এ, টি, এইচ এরা যারা রয়েছে, তারা হচ্ছে একটা ম্যাথ শব্দের অক্ষর। ঠিক আছে, ম্যাথ শব্দে যারা যারা অক্ষর, এই ডেফিনেশনটাকে যারা যারা ফলো করছে, সেই সমস্ত ইংরেজি বর্ণমালা থেকে সেই অক্ষরগুলো এই কালেকশনটার মধ্যে রয়েছে। তাহলে ফার্স্ট যে ওয়েল অর্ডারিং মানে ওয়েল ডিফাইন্ড যে কন্ডিশনটা, সেটা কিন্তু স্যাটিসফাই করছে, সেটা কিন্তু হোল্ড করছে। দ্বিতীয়ত কি? দ্বিতীয়ত এই যে এম, এ, টি, এইচ, এগুলো কিন্তু প্রত্যেকেই কিন্তু ডিস্টিংক্ট। এম নিশ্চয়ই এর সঙ্গে সমান নয়, এ নিশ্চয়ই টি নয়, টি নিশ্চয়ই এইচ নয়। তো এম, এ, টি, এইচ এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট অক্ষর। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালফাবেট অফ ইংলিশ। তারপর সেকেন্ড কন্ডিশনটাও কিন্তু এখানে স্যাটিসফাইড হচ্ছে, বিকজ এই যে এম, এ, টি এবং এইচ, এই যে অক্ষরগুলো রয়েছে, এগুলো কিন্তু একে অপরের থেকে ডিফারেন্ট, একে অপরের থেকে আলাদা। কারণ নিশ্চয়ই এম নিশ্চয়ই এর সঙ্গে সমান নয়, এ নিশ্চয়ই টি এর সাথে সমান নয়, আবার টি নিশ্চয়ই এইচ এর সঙ্গে সমান নয়। তাহলে এম, এ, টি এবং এইচ এটা কিন্তু ইংরেজি বর্ণমালার 4টে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালফাবেটস বা পৃথক পৃথক অক্ষর। ঠিক আছে তো, ফলে সেট হওয়ার যে সেকেন্ড কন্ডিশন, সেটাও কিন্তু এখানে স্যাটিসফাই করলো। তাহলে তারপরে কি বলা হয়েছে? তারপরে এখানে বলছি জাস্ট অক্ষরগুলো সেট,
পরপর যে বানান লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। MATH এ কি কি অক্ষর ইউজ হয়েছে তার সেট। তো নিশ্চয়ই আমি বলতে পারি A ইউজ হয়েছে, T ইউজ হয়েছে, H ইউজ হয়েছে, M ইউজ হয়েছে। আমি তো বানানটা তৈরি করছি না, আমি বানানটাতে কি কি ইউজ হয়েছে সেটার কালেকশনটা করছি। ফলে আমি যদি এইচটাকে আগে বলি যে এইচ রয়েছে, এখানে A রয়েছে, T রয়েছে, M রয়েছে, এগুলোর সেট। ঠিক আছে? তো তার মানে এখানে কিন্তু অর্ডারটাও ইন্ডিপেন্ডেন্ট, মানে অর্ডারের উপর ডিপেন্ড করছে না, এটা কিন্তু ক্রম নিরপেক্ষ একটা কালেকশন, ক্রম নিরপেক্ষ একটা সমাহার বা সমষ্টি। ওকে। এবং এখানে দেখতে পাচ্ছি যে এমটা 10 বার নেই, 12 বার নেই, এমটা একবারই আছে, এটাও একবার আছে, টিটাও একবার আছে, এইচটাও একবার আছে, অর্থাৎ কোনো রিপিটেশন নেই। যে চারজন রয়েছে প্রত্যেকে ডিস্টিংক্ট রয়েছে এবং ডিফাইনও হয়েছে সঠিকভাবে, বিকজ আমরা বুঝতে পারছি এখানে ম্যাথ শব্দের অক্ষরগুলো এখানে রয়েছে, অর্থাৎ এই ডেফিনিশন মেনে চলছে, এই নির্দিষ্ট নিয়ম মেনে যারা চলবে তারাই এই সেটের মধ্যে ঢোকার অধিকার পাচ্ছে। তেমন এটা অবভিয়াসলি একটা সেট, সেট হওয়ার প্রতি কটা কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে। ঠিক আছে? দ্বিতীয়ত, আমরা যদি বলি ম্যাথ না বলে ম্যাথমেটিক্স কথাটা ইউজ করি, আমরা যদি বলি ম্যাথমেটিক্স, অর্থাৎ পুরো কথাটা ইউজ করলাম, ম্যাথমেটিক্স শব্দের অক্ষর গুলির সেট। ম্যাথমেটিক্স শব্দের অক্ষরগুলির সেট যদি বলি, তাহলে সেক্ষেত্রে ম্যাথমেটিক্সে কারা কারা রয়েছে? এম রয়েছে একটা, একটা এ রয়েছে, এম আছে, এ আছে, টি আছে, এইচ আছে, তারপর ই আছে। এত অব্দি মানলাম। এম আছে, এ আছে, টি আছে, এইচ আছে, ই আছে, তো এগুলো লিখি। এম একটা আছে, মানে একটা না, মোট কথা প্রথমে এম আছে, এ আছে, টি আছে, এইচ আছে, তারপরে কি আছে, ই আছে। কিন্তু ই এর পর আরো একটা এম আছে, কিন্তু আমি বলেছি সেট তৈরি করতে গেলে কিন্তু একাধিক সংখ্যা থাকলে একই জিনিস দুবার তিনবার এরকম ভাবে রিপিটেশন থাকলে হবে না, একই জিনিস একবারই থাকবে একটা সেটের ভিতরে। তো যখন অক্ষরগুলির সেট বলছি নিশ্চয়ই এম ইউজ হয়েছে, এম কবার ইউজ হয়েছে সেটা আমার কাছে বড় কথা নয়। তাহলে MATHE, তারপরে এটা আবার হয়ে গেছে আমাদের অলরেডি, টিটাও হয়ে গেছে, আইটা নতুন আসছে, তাহলে আইটা লিখি, সিটাও নতুন এসছে, এসটাও নতুন এসছে। তাহলে ম্যাথমেটিক্স শব্দটা তৈরি করতে এই সংখ্যাগুলো লেগেছে, এই অক্ষরগুলো লেগেছে। ঠিক আছে, কোনটা কতবার লিখেছে তার তার ভিত্তিতে কিন্তু সেটের মধ্যে ততবার লেখার দরকার নেই, একটা জিনিস একবারই লিখবো। বোঝা গেছে? যেমন যদি বলি আমি স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এটার সেট। স্বাভাবিক সংখ্যা কারা? 1, তারপর 2, তারপর 3, তারপর 4, এরা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমাদের কাছে। স্বাভাবিক সংখ্যা কাদের বলা হয়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এরকম করে করে যারা রয়েছে ধনাত্মক সংখ্যাগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, সেগুলো হচ্ছে আমাদের কাছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। তার মানে কি কি হবে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, এবং এখানে ডট ডট দিয়ে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই, বিকজ আমি যত এক ঘর করে এই যে 4 এর সঙ্গে 1 যোগ করবো 5, সেটা একটা স্বাভাবিক সংখ্যা, 5 এর সঙ্গে 1 যোগ করবো 6, সেটা একটা স্বাভাবিক সংখ্যা। তার মানে আমি যদি 1000 বলি, তাহলে 1000 প্লাস 1, 1001, এটাও একটা স্বাভাবিক সংখ্যা। তার মানে যত বড়ই বলি না কেন তার সঙ্গে এক যোগ করলে পুনরায় একটা স্বাভাবিক সংখ্যা পাচ্ছি। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার যে সেটটা সেটা কিন্তু কখনোই শেষ হবে না উপরের দিকে, সেটা কিন্তু ক্রমশ বাড়তেই থাকবে, বড় হতেই থাকবে। অর্থাৎ সেটা কিন্তু একটা অসীম সেট, একটা ইনফাইনাইট সেট। সেটা আমরা কিছুক্ষণ পরে যখন সেটের বিস্তার বিভাগটা করব তখন দেখব যে সেটা একটা অসীম সেট, কারণ সেটা শেষ হচ্ছে না, সেটা উপরের দিকে তার কোনো বাউন্ডারি নেই, সেটাকে আমরা বলবো আনবাউন্ডেড অ্যাভাব। ঠিক আছে? তো যাই হোক, এই সেটটাকে একটা সুন্দর নোটেশন দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে এন, এন ফর ন্যাচারাল নাম্বার। কিন্তু এন, এন তারপর পূর্ণ সংখ্যার সেট জেড, তারপর রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট আর, এগুলোকে একটু স্পেসিফাই করার জন্য, স্ট্যান্ডার্ডাইজ করার জন্য, অন্যদের থেকে একটু আলাদা করার জন্য তাদেরকে একটা সুন্দর প্যাটার্নে লেখা হয়, সেটা হচ্ছে এরকম বোল্ড করে দেওয়া হয়। ঠিক আছে? এরকম ভাবে বোল্ড করা হয়। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। আমরা অত বইয়ের মতো তো লিখতে পারবো না, আমরা জাস্ট দুটো দাগ দেবো, ডবল স্ট্যান্ডার্ড এন লিখবো, ডবল দাগ দিয়ে এন লিখে দেবো, হয়ে গেল। এইভাবে এটাকে চিহ্নিত করা হয় এই সেটটাকে।
এরকম ভাবে প্রচুর এক্সাম্পল হতে পারে। আমরা বিভিন্ন কনসেপ্ট অনুযায়ী পরপর এক্সাম্পল গুলোতে আসি। এবার একটু কনসেপ্টের দিক থেকে এগোই। কনসেপ্ট হতে হতে উদাহরণ আমি দেবই, ঠিক আছে? তাহলে দেখা যাক নেক্সট। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট পর্যন্ত আমরা বুঝলাম। এইবার নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে সিম্বল। নেক্সট আমাদের কাছে রয়েছে সিম্বল বা নোটেশন বা চিহ্ন। একটা সেটের মধ্যে আমি যদি বলি এন স্বাভাবিক সংখ্যা সেট, তার মধ্যে কারা আছে না 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, ডট ডট ডট। ঠিক আছে? তাহলে এই যে 1 টা এন সেটের মধ্যে রয়েছে সেটা কিভাবে চিহ্নিত করব? এন 1 টা যে এন এর মধ্যে রয়েছে সেটা কি করে বলবো? আমরা একটা স্বাভাবিক বুদ্ধিতে ভাবি। যে ধরলাম একজন মানুষ এই পরিবার থেকে বিলং করে, আমরা কি বলি? এক- এই মানুষটা এই পরিবার থেকে বিলং করছে, বলি তো? অর্থাৎ এই পরিবারের অন্তর্গত মানুষটা। তাহলে তখন আমরা কি লিখবো? যদি আমি বললাম সামথিং রাম, রাম বিলংস টু দি ফ্যামিলি। ঠিক আছে? কোন ফ্যামিলি? সে যা ফ্যামিলি হবে হবে সেটা অন্য কথা। তো রাম বিলংস টু দি ফ্যামিলি। তো এই যে রাম, রামটাকে যদি আমি এখন ওয়ান বলি, এই ওয়ানটা, এবং ফ্যামিলিটা যদি আমার কাছে এই এন ফ্যামিলিটা হয়, অর্থাৎ এন সেটটা হয়, ফ্যামিলিটা যদি সেই সেটটা হয়, তাহলে মাঝখানের যে কথাটা বিলংস টু, মাঝখানের যে কথাটা বিলংস টু, সেটাকে একটা চিহ্ন দিয়ে লেখা হয়। আমরা যত উঁচু ক্লাসে উঠবো তত কিন্তু অঙ্কটার লেখার থেকে চিহ্নের মাধ্যমে বেশি এক্সপ্রেস করা যাবে। ম্যাথামেটিক্স কিন্তু ইটসেলফ ইজ এ ল্যাঙ্গুয়েজ। তাকে লেখার জন্য নানাবিধ ভাষার প্রয়োজন পড়বে না, তাকে আমরা তার চিহ্ন দিয়ে অনেকটাই এক্সপ্রেস করে দিতে পারি। ঠিক আছে? তো ওয়ান এন এর মধ্যে আছে, ওয়ান বিলংস টু এন, সেটাকে আমরা কিভাবে লিখবো? জাস্ট এই চিহ্নটা, এরকম একটা গোল দেবো, দিয়ে মাঝখানে একটা দাগ টেনে দেবো, কিছুটা ই এর মতো, কিন্তু ই হলে সেটা এরকম, কিন্তু আমাদের কাছে এটা হচ্ছে মানে বিলংস টু চিহ্নটা হচ্ছে এরকম, এই এই। ঠিক আছে? এরকম ভাবে 2-3 বার প্র্যাকটিস করে নেবো। এটা মানে হচ্ছে বিলংস টু। তাহলে ওয়ান বিলংস টু এন লেখা মানেই আমরা বুঝে যাব এত বড় একটা কথাকে, যে ওয়ান ইজ এ ন্যাচারাল নাম্বার। ওয়ান ইজ এ ন্যাচারাল নাম্বার। তো ওয়ান ইজ এ ন্যাচারাল নাম্বার মানে আমরা অঙ্কের ভাষায় সহজে কি করে লিখতে পারবো? না ওয়ান বিলংস টু এন, এইটুকুনি লিখলেই বুঝে যাবো এত বড় কথাটাকে। এত বড় কথাটা কিন্তু জাস্ট এইটুকুনি চিহ্নের মধ্যে আছে, ওয়ান বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে? তো অর্থাৎ এইটা আমাদের কি করছে? এটাকে ইমপ্লাই করছে কি? এই লাইনটা আমাদের কি ইমপ্লাই করছে? ওয়ান বিলংস টু এন। এটাকে বলা হয় ইমপ্লাই। কিছু কিছু জিনিস নতুন আসবে, একটু ধৈর্য ধরে শিখতে হবে। সেট থিওরিটা শেখার পর কিন্তু খুব মজার ব্যাপার। ঠিক আছে? একটু প্রথম দিকে ধৈর্য ধরে, কঠিন লাগলেও মন দিয়ে ক্লাসগুলোকে করতে হবে, এবং আস্তে আস্তে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এর থেকে সোজা সাবজেক্ট আর কিছু লাগবে না। ঠিক আছে? তো দিস ইমপ্লাইজ ওয়ান বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটাকে বলা হচ্ছে ইমপ্লাইজ, অর্থাৎ ইমপ্লাই করছে। উপরের লাইনটা কি ইমপ্লাই করছে? না ওয়ানটা ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে আছে। অর্থাৎ ওয়ানটা, উপরের লাইনটা কি মিন করছে, কি ইমপ্লাই করছে, কি কন্ডিশন, কি কনক্লুশন ড্র করছে? না ওয়ান বিলংস টু এন। এই চিহ্নটার মানে হচ্ছে এটা। অনেকেই ক্লাস 10-এ এই চিহ্নটা দেয় অরের বদলে, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। ঠিক আছে? অরের বদলে অনেকে এই চিহ্নটা দিত, কিন্তু এই চিহ্নটা কিন্তু মোটেও সমান চিহ্ন নয়। অনেকে এই চিহ্নটা শেখার পর, ওই জন্য ক্লাস 10 অনেকে এই চিহ্নটা শেখার পর সমান চিহ্নের জায়গায় আমি দেখেছি কিছু কিছু জায়গায় এটা দিয়ে দিত, এটা এরো দিয়ে দিত। কেন দেবো? দুটোর মানে কিন্তু সম্পূর্ণ আলাদা। সমান চিহ্ন আর এই চিহ্নটার মানে কিন্তু আলাদা। অর্থাৎ আমরা যদি বলি একটা যদি আমরা সমাধান করতে যাই সামথিং এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4 যদি সমাধান করতে যাই, আমরা তারপরে অর এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 4, বা অর এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 লিখতে পারি। কিন্তু এটাকে আমরা এরকম লিখতে পারি যে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4, এই অর এর পরিবর্তে ইমপ্লাইজ ইউজ করতে পারি। অর্থাৎ এই লাইনটা কি মিন করছে, তারপরের লাইনটা কি মিন করছে, অর্থাৎ পরের লাইনটাকে ইমপ্লাই করছে, পরের লাইনটাকে কনক্লুশন হিসেবে বলতে পারছে যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস
√4। এটা আবার কি ইমপ্লাই করছে না, √4 মানে হচ্ছে 2। কিন্তু তার মানে এই নয় যে আমি হুট করে মাঝখানে ওই ইমপ্লাইজ দিয়ে দেবো। ঠিক আছে, আমি অনেককেই দিতে দেখেছি যে সমান চিহ্নের জায়গায় ইমপ্লাইজ। ওই জন্য ক্লাস 10-এ এসব না শেখাই ভালো। এখন ক্লাস 11 হয়েছিস, যথেষ্ট তার থেকে ম্যাচিওর অবশ্যই হয়েছিস। তো এখন তোরা কোথায় কি দিতে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারবি। তো যাই হোক, 1 ইজ এ ন্যাচারাল নাম্বার, ইমপ্লাইজ 1 বিলংস টু n। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি জেনারেল ভাবে বলি প্যাটার্নটাকে, আমরা যদি জেনারেলাইজড ভাবে বলি যে x is an element of a না of a set A, ক্যাপিটাল A সেটের একটা এলিমেন্ট হচ্ছে A, অর্থাৎ বাংলায় বললে A সেটের এরকম ভাবে লিখি, x হলো A সেটের একটি পদ, একটি এলিমেন্ট, একটি মেম্বার, একটি সদস্য। ঠিক আছে, যাই বলি, অর্থাৎ অন্যভাবে কি বলতে পারি না, x হলো A সেটের অন্তর্গত। অর্থাৎ ইংলিশে বললে কি হবে, x belong to x belongs to A, x belongs to A। তাহলে এত কথাকে আমরা জাস্ট একটা সেটের কনসেপ্টে কিভাবে সহজ করে লিখতে পারবো, জাস্ট একটা চিহ্ন ইউজ করব। কি চিহ্ন ইউজ করব, আমরা ইউজ করব হচ্ছে x belongs to A। এইটুকানির মানে আমরা বুঝে যাবো যে x হলো A সেটের একটি পদ, x হলো A সেটের একটি মেম্বার, x হলো A সেটের একটি সদস্য, x A সেটের অন্তর্গত, x is an element of A। নানা রকম কথা আমরা জাস্ট x belongs to এর মাধ্যমে বুঝে যাবো। ঠিক আছে, তাহলে সেট শেখার পর জিনিসটা কতটা আমরা এত বড় বড় কথাগুলোকে সহজে কিভাবে এক্সপ্রেস করতে পারছি, x belongs to A, এটাই হচ্ছে belongs to চিহ্নটা। ঠিক আছে, আচ্ছা, কিন্তু যদি না থাকে, আমরা যেমন বলি যে x নট ইকুয়ালস টু 2, এক্সটা 2 নয়, তাহলে সেক্ষেত্রে কি করতাম, সমান লিখে কেটে দিতাম। তাহলে যদি এক্সটা এ সেটে না থাকে, তাহলে সেক্ষেত্রে এক্সটা ডাজ নট বিলংস টু করে দেবো। অর্থাৎ x is not an element of A। যদি এরকম হতো, এক্সটা এ সেটের মধ্যে নেই, উদাহরণ দিয়ে সব বুঝিয়ে দিচ্ছি, এক্সটা যদি এ সেটের মধ্যে না থাকে, তাহলে কি হবে, তাহলে লিখবো হচ্ছে দিস ইমপ্লাইজ এক্স ডাজ নট বিলং টু, তার মানে এক্সটা এ সেটে নেই, বিলং করছে না, ডাজ নট বিলংস টু এ। এক্স যদি এ সেটের এলিমেন্ট না হয়, তার মানে এক্সটা এ সেটের বিলং করছে না। বিলং করছে না মানে এক্স বিলং করতো তাহলে এরকম সাইন, আর বিলং না করলে ডাজ নট বিলংস টু মানে এটা। এই যে কথাটা ইউজ করলাম ডাজ নট বিলং টু, এইটার চিহ্নই হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা তিনটা চিহ্ন সম্পর্কে জানলাম, একটা হচ্ছে বিলংস টু, একটা হচ্ছে ডাজ নট বিলংস টু, এবং একটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। অর্থাৎ দিস ইজ বিলংস টু, অর্থাৎ একটা এলিমেন্ট যদি আরেকটা সেটে থাকে, তাহলে সেটাকে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ। অর্থাৎ এটা হচ্ছে সেট এবং এক্সটা হচ্ছে তার একটা এলিমেন্ট। বা শুধুমাত্র এ দিয়ে বলতে এমন কোনো কথা নেই, বি হতে পারে, এস হতে পারে, ক্যাপিটাল এক্স হতে পারে, জেড হতে পারে, পি হতে পারে, যা খুশি, যেটা কোয়েশ্চেনে থাকবে সেটের নোটেশন হিসাবে সেটাই আমরা ইউজ করব। এরকম কোনো ব্যাপার নেই যে সেটটা শুধুমাত্র এই হবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাজ নট বিলংস টু, আর এটা হচ্ছে ইমপ্লাইজ দ্যাট। এই তিনটে চিহ্ন আপাতত জানলাম, যা যা জানছি আপাতত আমি লিখতে থাকছি। ঠিক আছে, ইমপ্লাইজ দ্যাট। এবার
এই কনসেপ্টটা জানলাম মানে এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে একটা প্রবলেম না করলে আমাদের শেখাটা সম্পূর্ণ হবে না, আমরা কনফিডেন্ট হবো না যে না এই টাইপের যে কোনো প্রবলেম দিলে এই কনসেপ্টের উপর আমরা কিন্তু পারবো। তো তার জন্য আমাদের অবশ্যই যখন যে কনসেপ্ট করবো টপিক ওয়াইজ সেই সময় ইনস্ট্যান্ট প্রবলেম সলভ করাবো আমি, এবং সেইভাবেই আমরা পড়াশোনা করব, তাতে কিন্তু আমাদের অনেক বেশি আমরা কনফিডেন্ট থাকবো অন্যদের থেকে বেশি। ঠিক আছে, যে না আমরা এই কনসেপ্টের উপর যাই দেবে তাই পারবো। এরকম ভাবে আস্তে আস্তে যত হায়ার কনসেপ্ট যাবো প্রত্যেকটার আমি কনসেপ্ট দেওয়ার সাথে সাথে আমি প্রবলেম সলভ করাবো। তাতে করে কি হবে না, আমরা পরীক্ষায় যেভাবেই ওই কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসুক না কেন আমরা কিন্তু ফেস করতে পারবো, আমাদের কোনো ভয় লাগবে না। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এখানে এটা একদম বেসিক একটা বিলং চিহ্নের কনসেপ্ট, তার উপর ডিপেন্ড করে একটা সহজ প্রবলেম দেখা যাক। হচ্ছে সেট প্রতীকী সময়ের সাহায্যে নিচের বিবৃতিগুলো লিখতে বলেছে, অর্থাৎ কথায় লিখে দিয়েছে আমাদের, সংখ্যায় লেখো কথায় লেখো ছিল না ছোটবেলায়, সেরকমই কথা আমাদের ওয়ার্ডে লিখে দিয়েছে ইন ওয়ার্ড। আমাদের এক্সপ্রেস করতে বলেছে সেটের যে চিহ্নগুলো রয়েছে বিলংস টু বা ডাজ নট বিলংস টু, সেগুলো দিয়ে এক্সপ্রেস করতে বলছে। তো তার মধ্যে প্রথমটা কি দিয়েছে, প্রথমটা দিয়েছে এ সেটের একটি পদ হচ্ছে 3। এ সেটের একটি পদ 3, অর্থাৎ একবার লিখি কথাটা, এ সেটের একটি পদ, পদ মানে হচ্ছে আমরা বাংলায় একটা নাম আছে উপাদানও বলতে পারি, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেটের মধ্যে, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা সেটের মধ্যে যেমন 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এগুলো রয়েছে। তাহলে এই যে 1, 2, 3, 4, 5, 6 এগুলো রয়েছে, এগুলো ইন্ডিভিজুয়ালি এক একটা পদ বা এলিমেন্ট বা উপাদান অফ দি সেট অফ ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা সেটের এক একটা উপাদান কারা কারা, 1, 2, 3, 4, 5, এরকম করতে করতে হাজার, 1 কোটি, সবাই হচ্ছে ন্যাচারাল নাম্বার সেটের উপাদান বা এলিমেন্ট বা পদ। তাহলে এই সেটের একটি পদ বা উপাদান 3। তার মানে যদি আমরা এটাকে ঠিকভাবে লিখি, আমাদের কিন্তু একটু ইংলিশটা অবশ্যই কাজে লাগবে, কারণ ক্লাস 10 এর পর থেকে ইংলিশটা অবশ্যই আমরা ইংলিশ ভার্সনেই পড়ি বা বাংলা ভার্সনেই পড়ি। আমরা বারবার করে আমি বলছি যে ইংলিশের জায়গাগুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখতে হবে, শিখে রাখতে হবে। ঠিক আছে, আমরা বা কখনোই বলবো না যে এক্স বিলংস টু এ, বলবো সব সময়। আমরা কখনোই বলবো না এক্স এর অন্তর্গত, এক্স এর অন্তর্গত নয়, এরকম ভাবে কিন্তু কোথাও বলা হয় না বা বলবো না, এটা কিন্তু বোকা বোকা লাগবে। ঠিক আছে, আমরা অবশ্যই বাংলাকে ভালোবাসবো, বাংলাকে ভালোবাসি, কিন্তু তার মানে এই নয় যে যেখানে যেটা বললে সুন্দর শোনায়, এবং শুধুমাত্র সুন্দর শোনায় না, যেটা প্রচলিত, যেটাকেই স্ট্যান্ডার্ডাইজ, সেরকম জিনিস কিন্তু আমরা অবশ্যই ইউজ করতে হবে, সেটা ইংলিশই হোক বা বাংলাই হোক। তাই তো, তাহলে করা যাক এ সেটের একটি পদ বা উপাদান 3। তার মানে 3 বিলংস টু, আমি প্রথম প্রথম সবগুলো কথায় লিখে লিখে তারপর আমি চিহ্নে আসছি। এরপর যখন আমরা হ্যাবিচুয়েট হয়ে যাব চ্যাপ্টারটা সম্পর্কে, তখন কিন্তু আমি ডাইরেক্ট চিহ্ন দিয়ে লিখবো, তখন কিন্তু কোনো রকম ভাবেই আর অত কথায় লেখার প্রয়োজন নেই বা কথায় লিখতেও হয় না। ঠিক আছে, 3 বিলংস টু এ, 3 বিলংস টু দি সেট এ, তার মানে এটা কি, এবার যদি চিহ্ন দিয়ে লিখি এটা কি ইমপ্লাই করছে, সেটা ইমপ্লাইজ দ্যাট 3 বিলংস টু এ, জাস্ট চিহ্ন দিয়ে। তাহলে এত কথা আমি শুধুমাত্র এইটুখানি চিহ্নের মাধ্যমে কিন্তু বলে দিতে পারলাম। একইভাবে পরবর্তী যে প্রবলেমটা দিয়েছে, পরের যে কোয়েশ্চেনটা দিয়েছে, কি দিয়েছে, 4 বি সেটের অন্তর্গত পদ 9, আগেরটা ছিল হচ্ছে 3টা হচ্ছে এ সেটের অন্তর্গত পদ, কিন্তু 4টা বলছে বি সেটের অন্তর্গত পদ নয়। তার মানে একবার লিখি, 4 বি সেটের অন্তর্গত পদ নয়। ঠিক আছে, তার মানে 4টা কিন্তু বি সেটে বিলং করছে না, তাই বি সেটের অন্তর্গত পদ নয়, অর্থাৎ 4 ডাজ নট বিলং টু বি। তার মানে দিস ইমপ্লাইজ, এই কথাটা কিন্তু বিলংস টু, যখন বিলং করবে তখন হচ্ছে বিলংস টু, কিন্তু এখানে কিন্তু ডাজ নট বিলংস টু, এখানে যেহেতু ডাজ কথাটা ইউজ হয়ে গেছে তাই নিশ্চয়ই এখানে বিলংস বলবো না আবার। ঠিক আছে, ডাজ নট বিলং টু বি। তাহলে চিহ্ন দিয়ে কি করে লিখবো, যদি বিলং করতো তাহলে জাস্ট এভাবে লিখতাম, কিন্তু যেহেতু বিলং করছে না জাস্ট এটা দেবো, তাহলেই হয়ে গেল।
or does not belongs to be? তাহলে আমি এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। এখানে আমি এগুলো তো সংখ্যা দিয়ে হলো, আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাই। বলছি রামধনুর বর্ণের সেট। রামধনুর বর্ণের সেট অর্থাৎ সেটাকে যদি আমি আর দিয়ে লিখি, আর হচ্ছে সেটটা, আর ইকুয়ালস টু রামধনুর বর্ণের সেট, আর ফর রেইনবো বা রামধনুর আর যাই বলি, বর্ণের সেট সেটা কি কি হতে পারে? আমরা জানি বেনিয়া সহকলা, যে রবীন্দ্রনাথের বলা বেনিয়া সহকলা, বা ভিপজিওর, ঠিক আছে, বা ভিপজিওর। ঠিক আছে, তো এই কনসেপ্ট অনুযায়ী যদি লিখি তাহলে এখানে হচ্ছে বে ফর বেগুনি, তারপর নি ফর নীল, আ ফর আকাশী, তারপর স ফর সবুজ, হলুদ, কমলা অ্যান্ড লাল। তাহলে এই কটা বর্ণ থাকবে, এই কটা রং থাকবে। তাহলে আমি যদি এখন বলি যে কালো রংটা, কালো রংটা সেটা কি আছে এখানে? কালো তার মানে ডাজ নট বিলংস টু আর। এটাকে যদি আমি রামধনুর বর্ণের সেটটাকে আর বলি, তাহলে ব্ল্যাক, দিস ইজ ডাজ নট বিলংস টু আর, কারণ কালোটা কিন্তু এর মধ্যে নেই। এর মধ্যে আছে কি বেগুনি আছে, নীল আছে, আকাশে আছে, সবুজ আছে, হলুদ আছে, কমলা আছে, আর লাল আছে, কিন্তু কালো নেই। কিংবা খয়েরি, যদি এখন খয়েরি বলি সেটা ডাজ নট বিলংস টু আর। যদি আমি এখন লাল বলি, লাল আছে তেমন লাল বিলংস টু আর। যদি আমি এখন কমলা বলি, কমলাটা ওই সেটের মধ্যে আছে, তাহলে কমলা বিলংস টু আর। যদি আমি এখন বলি গোলাপি, গোলাপি নেই, তাহলে গোলাপি ডাজ নট বিলংস টু আর। ঠিক আছে, যদি আমি বলি সাদা, সাদা রংটাও এখানে নেই, ডাজ নট বিলংস টু আর। ঠিক আছে, যদি আমি বলি আকাশি, সেটা আবার আছে, তাহলে আকাশি বিলংস টু আর। তাহলে প্র্যাকটিক্যালি বোঝা গেল যে কখন আমি বিলংস টু ইউজ করব, কখন ডাজ নট বিলংস টু ইউজ করব। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বুঝবো হচ্ছে কখন বিলংস টু ইউজ করা হবে, কখন ডাজ নট বিলংস টু ইউজ করা হবে। ঠিক আছে, এই সব কিছু যা যা লিখছে এখানে প্রত্যেকটা এখনই নোট ডাউন করার চেষ্টা করতে হবে, তাছাড়া আমি কিন্তু পিডিএফ দিয়ে দেবো। তবে পিডিএফ দেখে লেখার দরকার নেই। পিডিএফটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে, কিন্তু আমি সবসময় প্রেফার করবো যে ইনস্ট্যান্ট যখন ক্লাস করাচ্ছি তখনই পড়তে পড়তে বুঝতে বুঝতে লিখে যেতে হবে। ঠিক আছে, আমরা যদি পরে পিডিএফ এর ভরসায় থাকি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি অনেকবার দেখেছি ব্যাকলগ হয়ে যায় স্টুডেন্টদের। অর্থাৎ ভাবে যে পিডিএফ তো আছে, পরে লিখে নেবো, পরে করে নেবো, পরে দেখে নেবো, কিন্তু না, সেটা করলে কিন্তু একটার পর একটা পিডিএফ জমতে থাকবে, একটার পর একটা ক্লাস কিন্তু ব্যাকলগ পড়তে থাকবে। তো সেটা যাতে না হয় তাই জন্য আমরা ইনস্ট্যান্ট রেডি করবো। পিডিএফটা তাহলে দেওয়া কিসের জন্য? পিডিএফটা হচ্ছে আমরা লিখতে লিখতে কোথাও মিস হয়ে গেল বা কোথাও কিছু কনফিউশন হচ্ছে যে ভুল লিখেছি কিনা, একবার একটু মিলিয়ে নিই, তো সেগুলো মিলিয়ে নেওয়ার জন্য বা পিডিএফ থেকে কমপ্লিট লিখে নেওয়ার জন্য, তাই জন্য কিন্তু পিডিএফটা দেওয়া। এবং সেই পিডিএফ গুলো পেতে আমি আবারও বলে রাখছি, সেটা হচ্ছে আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে থাকতে হবে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ইনস্ট্যান্ট যা করার করছি, একদম কনসেপ্ট করছি, সেই সঙ্গে অঙ্ক করছি। ঠিক আছে, এবং এইভাবেই আমি প্রত্যেকটা হায়ার কনসেপ্ট যখন যাচ্ছি, এভাবেই আমি এগোতে এগোতে চলবো, এবং তোমরাই এইভাবে প্র্যাকটিস করবে, এভাবেই তৈরি হবে। ক্লাসগুলো নিয়মিত ফলো করলে কিন্তু কেউ কোনোভাবে পরীক্ষায় আটকাতে পারবে না। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু কোনো রকম ভাবে কোয়েশ্চেন দিয়ে তোমাদের কনফিডেন্স ডাউন করতে পারবে না কোনো টিচার, একটুখানি গ্যারান্টি আমার আছে। কিন্তু তার জন্য নিয়মিত ক্লাস ফলো করতে হবে এবং সেগুলোই প্র্যাকটিস করতে হবে।
আমার ক্লাস ফলো করলে তোমাদের খাটনি আমি অনেকাংশে কমিয়ে দেবো। বিকজ তোমরা সেই সময়টা অন্য সাবজেক্টের পেছনে দিতে পারবে। অঙ্কের জন্য তোমাদের খাটনি প্রচুর খাটতে হয়, এই করতে হয় সেই করতে হয়, সেই খাটনি আমার ক্লাসেই কমিয়ে দেবো আমি। কারণ যা পড়ানোর আমি ক্লাসেই সবকিছু প্র্যাকটিস থেকে শুরু করে যাবতীয় সব কিন্তু কমপ্লিট করিয়ে দেবো। তার জন্য অবশ্যই ক্লাসগুলোকে নিয়মিত ফলো করে যেতে হবে। ঠিক আছে? এবং এটা শুধুমাত্র কথার কথা নয়, সেমিস্টার শেষে সেই জিনিসটা অবশ্যই তোমরা প্রমাণ পেয়ে যাবে, বুঝতে পারবে। তো আর কথা না বাড়িয়ে পরের টপিকে চলে যাই। সেটা হচ্ছে সেটের উপস্থাপনার পদ্ধতি। এতক্ষণ তো সেট 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 করলাম অনেক কিছু, কিন্তু সেটটাকে রিপ্রেজেন্ট করবো কি করে? রিপ্রেজেন্ট তো আমি উদাহরণের মাধ্যমে করেছি, কিন্তু প্রকৃতপক্ষে সেটকে উপস্থাপনার জন্য, সেটকে রিপ্রেজেন্ট করার জন্য, সেটকে প্রেজেন্ট করার জন্য দুটো পদ্ধতি বিদ্যমান, দুটো পদ্ধতির প্রয়োগ করা হয়। ঠিক আছে? যেমন ধরলাম রামধনু রঙের সেট। তো তার মধ্যে কারা রয়েছে? তার মধ্যে বেনিয়া সহকলা অর্থাৎ বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, একবার লিখেছি যদিও আরেকবার লিখছি এখানে দরকার আছে, কমলা। আমি ইচ্ছা করে এটা করছি কারণ আগের টপিক যে জিনিস দিয়ে আমি শেষ করছি, পরের টপিক সেটা দিয়েই শুরু করছি, তার সঙ্গে লিঙ্ক আপ করার চেষ্টা করছি আমি। তো বেগুনি, নীল, আকাশে, সবুজ, হলুদ, কমলা, লাল, এগুলো হচ্ছে রামধনু রঙের সেট। তো সেই সেট থেকে, সেই সেটটাকে আমরা যদি এরকম ভাবে ভেঙে ভেঙে না লিখি, প্রত্যেকটা এরকম ভেঙে ভেঙে যদি লিখতে পারি, আবার ভেঙে ভেঙে না লিখে আমি যদি এরকম এক কথায় বলি এরকম ভাবে যে সেই সমস্ত এক্স গুলো আছে যার জন্য এক্সটা হচ্ছে রামধনুর একটি রং। এই যে সেটটা, এই যে সেটটা, সেটা কারা রয়েছে? এই যে বেগুনি বা লাল বা আকাশি বা সবুজ, হলুদ, কমলা রয়েছে, এটা প্রত্যেক হচ্ছে রামধনুর এক একটা রং। তাহলে আমি যদি এরকম ভাবে বলি যে এই সেটের মধ্যে সেই সমস্ত এক্সট্রা রয়েছে, এটা কিন্তু কোনো ইস টু সাইন নয়, এটা হচ্ছে নতুন একটা চিহ্ন আবার আমরা পেলাম। আগে যেমন বিলংস টু একটা নতুন পেলাম, ডাজ নট বিলংস টু পেলাম, ইমপ্লাইজ পেলাম, এবার কিন্তু এটাও একটা চিহ্ন। এটা কিন্তু কোনো মতে ইস টুর মতো দেখতে হলেও ইস টু এটা নয়। ঠিক আছে? এটাকে বলা হয় সাজ দ্যাট, সাজ দ্যাট, বা এমন যে। এটা দুটো চিহ্ন আছে, হয় এরকম ভাবে লিখি যেটা আমি এখানে দিয়েছিলাম, অথবা এরকম দাগ দিয়ে। ঠিক আছে? একটা স্ট্রেট লাইন দিয়ে, ভার্টিক্যাল লাইন দিয়ে, লম্বালম্বি একটা লাইন দিয়ে আমরা এটাকে এক্সপ্রেস করে থাকি। অর্থাৎ এক্স বিলংস টু, মানে এক্স এমন যে এক্সটা রামধনুর একটি রং। কারা রয়েছে এখানে? রামধনুর রঙের রয়েছে, অর্থাৎ এক্সটা এমন যেন এক্সটা রামধনুর একটা রং হয়। এক্সটা এমন যেন এক্সটা রামধনুর একটি রং। এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু রামধনুর একটি রং। ঠিক আছে? যেমন পরের যে উদাহরণটা সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা সাধারণত জানি ন্যাচারাল নাম্বারটাকে, সেটটাকে আমরা এন দিয়ে লিখি, এবং এনটা যেহেতু একটা স্ট্যান্ডার্ড সেট সেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করার জন্য একটা স্পেসিফিক ভাবে, স্পেশাল ভাবে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো দাগ দিয়ে তারপর এনটাকে লিখি। এবং এরপরে আমি আরো রকম সেট দেখাবো, ইন্টিজারের সেট, রিয়েল নাম্বারের সেট, রেশনাল নাম্বারের সেট, ইরেশনাল নাম্বারের সেট, হোল নাম্বারের সেট। প্রত্যেকটা জিনিস আমি নিখুঁত ভাবে পরপর দেখাবো, তখনও দেখবো যে কিভাবে আমরা সেটাকে এক্সপ্রেস করছি। ঠিক আছে? তো যাই হোক, স্বাভাবিক সংখ্যার সেট মানে কারা কারা স্বাভাবিক সংখ্যা? এক হতে পারে, দুই হতে পারে, তিন হতে পারে, চার হতে পারে, পাঁচ হতে পারে, এরকম ভাবে চলছে। অর্থাৎ একটা স্বাভাবিক সংখ্যা পেলে তার সঙ্গে এক যোগ করলে আরেকটা স্বাভাবিক সংখ্যা পেয়ে যাচ্ছে। যেমন একের সঙ্গে এক যোগ করলে দুই, সেটা একটা স্বাভাবিক সংখ্যা। দুই যেমনি পেয়ে গেলাম, দুইয়ের সঙ্গে এক যোগ করলে তিন, সেটা একটা স্বাভাবিক সংখ্যা। তিন যেমনি পেয়ে গেলাম, তিনের সঙ্গে চার যোগ করলে, না তিনের সঙ্গে এক যোগ করলে চার, সেটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। তার মানে যত বড়ই স্বাভাবিক সংখ্যা হোক না কেন, তার চেয়ে আরেক এক যোগ করলে আরেকটা নতুন স্বাভাবিক সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে? এই সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা কত সেটা কিন্তু আমরা বলতে পারি না। আমরা যদি বলি 1,00,000 সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা, তাহলে 1,00,000 প্লাস এক, 1,00,000 এক, সেটা কিন্তু
তার চেয়েও বড় একটা স্বাভাবিক সংখ্যা হয়ে গেল। যত বড়ই বলবো তার থেকে এক যোগ করলে আরেক তার চেয়ে বড় একটা স্বাভাবিক সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এরকম করতে 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 স্বাভাবিক সংখ্যার সেটটা কিন্তু অসীমের দিকে এগোচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ইনফিনিটির দিকে এগোচ্ছে। অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু কখনোই শেষ হচ্ছে না, কারণ তার ক্ষেত্রে উপরে কোনো বাউন্ডারি নেই। উপরে কোনো বাউন্ডারি নেই, তাই সেটাকে আমরা শেষ করতে পারছি না। ঠিক আছে, উপরে কোনো বাউন্ডারি নেই মানে সেটাকে শেষ করা যাচ্ছে না। অর্থাৎ এই ধরনের সেটকে বলা হয় আনবাউন্ডেড অ্যাভাব। আনবাউন্ডেড অ্যাভাব অর্থাৎ উপরের দিকে বাউন্ডারি নেই। অ্যাভাব মানে উপরে, আনবাউন্ডেড মানে হচ্ছে বাউন্ডারি নেই। ঠিক আছে, এসব কথাগুলো হায়ার ম্যাথামেটিক্স বা কলেজের স্টুডেন্টদের কথা। তাও আমি এগুলো মাঝে মধ্যে একটু চলে আসবে, কিছু মনে করার নেই, কারণ আমার মেনলি কলেজের স্টুডেন্টদের পড়াতে পড়াতে অভ্যস্ত। সো সেক্ষেত্রে আমি কিছু কিছু কথা এমন ইউজ করবো যেগুলো একটু হায়ার লেভেলের, কিন্তু তোমরা জেনে থাকলে সেগুলো কিন্তু অন্যদের থেকে অ্যাডভান্সড অবশ্যই তোমরা হবে। যাই হোক, আনবাউন্ডেড অ্যাভাব হয়ে গেল। তো যাই হোক, সেটটা হচ্ছে 1 2 3 4 5, কিন্তু সেটাকে যদি আমরা এভাবে লিখি, এই সেটটাকে যদি আমরা ওইভাবে না লিখে লিখি সেই সমস্ত এক্স গুলো আছে, সেই সমস্ত এক্স গুলো এই সেটে রয়েছে যারা একটা স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ সেই সমস্ত এক্স গুলো রয়েছে সাজ দ্যাট, এমন যে এক্স একটি স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, আরো উদাহরণ আমি দিচ্ছি, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো পদ্ধতিতে এক্সপ্রেস করা হচ্ছে। একটা হচ্ছে বেগুনি, নীল, আকাশি, এরকম ভাবে যে বলছি, ভেঙে ভেঙে বলছি, অর্থাৎ ছকবন্দীকরণ ভাবে বলছি, অর্থাৎ ট্যাবুলার মেথডে বলছি। ঠিক আছে, একদম ভেঙে ভেঙে বলা একটা পদ্ধতি, এবং তাদের মধ্যে কি এলিমেন্ট আছে সেটের মধ্যে তাদের প্রপার্টি বা ধর্ম অনুযায়ী আরেকটা ভাগ। ঠিক আছে, যেমন এখানে কিন্তু এক্স রামধনুর একটি রং, তার মানে এক্সটার কিন্তু প্রপার্টিটা হচ্ছে এরকম, এরকম প্রপার্টি বা এরকম ধর্ম যদি তার যার আছে, তারা এই সেটের মধ্যে রয়েছে। তাহলে এই নিয়ম অনুযায়ী দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে যেটা ভেঙে ভেঙে, সেটাকে বলা হয় রোস্টার মেথড বা ছকবন্দীকরণ মেথড। আর একটা হচ্ছে যেটাকে প্রপার্টি দিয়ে বা ধর্ম দিয়ে লেখা হচ্ছে, সেটাকে ধর্মভিত্তিক পদ্ধতি বা প্রপার্টি মেথড বলা হয়। আরো একটা নাম রয়েছে, সেটাকে বলা হয় আমাদের সেট বিল্ডার মেথড বা সেট নির্মাণ মেথড। কেন সেট বিল্ডার বা সেট নির্মাণ বলছি, কারণ এই প্রপার্টির উপর ডিপেন্ড করে সেটটা তৈরি হলো। এবার তৈরি হওয়ার পর সেই জিনিসগুলো, এইগুলো তাদের মধ্যে কারা থাকছে, সেটা হচ্ছে এই প্রপার্টি যারা যারা স্যাটিসফাই করতে পারছে তারা আছে। তাহলে কি কি নাম বললাম? যেটা ভেঙে ভেঙে রয়েছে সেটাকে বলা হচ্ছে রোস্টার মেথড, রোস্টার পদ্ধতি, বা ছকবন্দীকরণ পদ্ধতি, যেটাকে ইংলিশে বলা হচ্ছে এই একই রোস্টার মেথড। রোস্টার কথাটা বাংলা ইংলিশে সেম, কিন্তু ছকবন্দীকরণটাকে বলা হচ্ছে ট্যাবুলার মেথড। ট্যাবুলার মেথড। ঠিক আছে, ট্যাবুলেশন মানে হচ্ছে ছক তৈরি করা। ট্যাবুলেশন প্রসেস মানে হচ্ছে ছক তৈরি করা, কোনো কিছুর একটা চার্ট তৈরি করা। যেমন আমরা ক্লাস 10-এ বায়োলজিতে করেছি বা জীবন বিজ্ঞানে করেছি, সেটা হচ্ছে চেকার বোর্ড করেছি। বা অঙ্কের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় আমরা, যেমন স্থানাঙ্ক জ্যামিতিতে পয়েন্ট বসিয়ে বসিয়ে করেছি, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কত হবে। তো সেগুলো হচ্ছে ট্যাবুলেশন, ছকবন্দীকরণ। ঠিক আছে, যেহেতু এখানে প্রত্যেকটা জিনিস এরকম ভাবে ভেঙে ভেঙে লেখা হচ্ছে এই সেটের মধ্যে কারা কারা আছে, তাই এটাকে ট্যাবুলেশন মেথড বা ছকবন্দীকরণ পদ্ধতি বলছে। আরেকটা যেটা নাম, সেটা হচ্ছে সেট নির্মাণ পদ্ধতি বা ধর্মভিত্তিক পদ্ধতি। ধর্ম ভিত্তিক পদ্ধতি বা সেট নির্মাণ পদ্ধতি। সেটটাকে কি করে তৈরি করব, বিল্ড করব, কিভাবে নির্মাণ করব, তার পদ্ধতি। অর্থাৎ
ধর্মভিত্তিক মানে হচ্ছে প্রপার্টি, প্রপার্টি মানে কিন্তু সম্পত্তি নয়। ধর্ম যেমন এই বস্তু ধর্ম হচ্ছে এরকম, ঠিক আছে, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, ঠিক আছে, ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি, ঠিক আছে, আমরা ভৌতবিজ্ঞানে পড়েছি সেগুলো। প্রপার্টি মেথড অর সেট বিল্ডার মেথড। তাহলে এই দুটো পদ্ধতিতে আমরা কিন্তু ভাগ করতে পারছি সেটের রিপ্রেজেন্টেশনকে বা সেটের প্রেজেন্টেশনকে বা সেটের উপস্থাপনাকে, কিভাবে উপস্থাপন করব আমরা, ঠিক আছে। এরকম টাইপের আরো কিছু এক্সাম্পলে আমি তাহলে চলে আসি। নেক্সট 3 নম্বর যে এক্সাম্পলটা ছিল সেটা হচ্ছে 2 এবং 4-এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যার সেট। মধ্যবর্তী মিন্স 2 থেকে 4-এর মাঝখানে যারা থাকবে। 2 থেকে 4-এর মাঝখানে কারা কারা আছে? 2 থেকে 4-এর মাঝখানে কারা কারা আছে? এখানে যদি 2 থাকে, এখানে যদি 4 থাকে, তার মাঝখানে পূর্ণ সংখ্যা কি আছে? অনলি 3 আছে। 2 এবং 4-এর মাঝখানে পূর্ণ সংখ্যা কি আছে? অনলি 3। যদি 2 এবং 2-এর 2টাকেও এবং 4টাকেও নেওয়া যেত তাহলে 2 3 4 তিনজনেই থাকতো। কিন্তু 2 আর 4-এর মাঝখানে মধ্যবর্তী, তার মানে সেটা হচ্ছে অনলি 3। 3 ছাড়া আর কেউ নেই। এখন 2 থেকে যদি 5 বলতাম, 2 থেকে 5, তার মানে সেখানে 3ও আসতো, 4ও আসতো। 2 থেকে 10, 3 আসতো, 4 আসতো, 5 আসতো, 6 আসতো, 7 আসতো, 8 আসতো, 9 আসতো, ঠিক আছে। তাহলে এখানে লিখি সেটটা, তার মানে কি হচ্ছে, শুধুমাত্র কিন্তু 3 ছাড়া আর কেউ আসছে না। এই শুধু 3 বা শুধু ভিতরে একটাই এলিমেন্ট আছে এরকম সেটকে কি সেট বলা হয় সেটা আমরা পরের কনসেপ্টে গিয়ে শিখছি, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো 3। তার মানে এটাকে যদি আমরা সেট নির্মাণ বা সেট বিল্ডার পদ্ধতিতে লিখি তাহলে কি লিখবো? সেই সমস্ত এখানে এক্স গুলো থাকবে যার জন্য যার জন্য এক্স একটি, যেখানে এক্স একটি কি হবে? পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, এক্স একটি পূর্ণ সংখ্যা হবে। এবং এক্সটা কোথার মধ্যে থাকবে? 2 থেকে 3-এর মধ্যে থাকবে। 2 থেকে 3-এর মধ্যবর্তী একটি পূর্ণ সংখ্যা হবে। 2 এবং 3-এর মাঝখানে যে পূর্ণ সংখ্যা, সেরকম পূর্ণ সংখ্যা হচ্ছে এক্স। সেটা করতে গিয়ে যখন ভেঙে লিখতে গেলাম তখন দেখলাম এরকম টাইপের এক্স একজনই আছে, সেটা হচ্ছে 3 নিজেই, ঠিক আছে। তারপরে যে উদাহরণটা, 5 এবং 5-এর থেকে ছোট, 5 এবং 5-এর থেকে ছোট, অর্থাৎ 5কেও নিতে হবে এখানে। শুধুমাত্র 5-এর থেকে ছোট হলে 5-এর থেকে ছোট গুলোকে নিতাম, কিন্তু 5 এবং 5-এর থেকে ছোট অর্থাৎ 5 এবং তার নিচে যারা রয়েছে সেরকম স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে 5 এবং 5-এর থেকে ছোট কারা? স্বাভাবিক সংখ্যাগুলো। স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে? 1 2 3 4, 1 থেকে স্টার্ট হয়। 1 2 3 4 5 6 7 8 এরকম করতে করতে চলবে, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, উপরেই লিখলাম এক্ষুনি। তো সেই সেট থেকে বলছে যারা 5 এবং 5-এর থেকে ছোট আছে, তাহলে 5-এর থেকে ছোট কারা আছে? 1 2 3 4, এবং সেই সঙ্গে বলছে 5কেও নিতে। যদি শুধুমাত্র 5-এর থেকে ছোট বলতো তাহলে 1 2 3 4 হতো, কিন্তু এখানে বলছে 5 এবং 5-এর থেকে ছোট, তাহলে 1 2 3 4 5। এই সংখ্যাগুলো কিন্তু তাহলে এখানে আসলো। তাহলে এটাকে আমরা যদি সেট নির্মাণ পদ্ধতিতে এক্সপ্রেস করার চেষ্টা করি, দেন সেটা কি আসবে? সেট নির্মাণ বা সেট বিল্ডার পদ্ধতিতে যদি লিখি তখন সেটা চলে আসবে হচ্ছে এক্স এমন যে এক্স একটি স্বাভাবিক সংখ্যা, এবং এক্সটা কিন্তু 5 অথবা 5-এর থেকে ছোট। যদি 5-এর থেকে ছোট বলতো তাহলে লেস দেন লিখতাম, যেহেতু 5ও নেওয়া যাবে তাই ইকুয়াল টু সাইনটাও দিতে হয়েছে, লেস ইকুয়ালস টু 5, ঠিক আছে। যদি লেস ইকুয়াল টু, গ্রেটার ইকুয়ালস টু এগুলো নিয়ে এখনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু সেটা পরিষ্কার করে দেবো। এক্স একটি স্বাভাবিক সংখ্যা এবং এক্স লেস ইকুয়াল টু 5। যেহেতু আমরা স্বাভাবিক সংখ্যার সেট আমরা জেনে গেছি, ন্যাচারাল নাম্বার এবং বিলংস টুর কনসেপ্টও জেনে গেছি, তাহলে আমরা এখানে বলতেই পারি যে এক্সটা হচ্ছে বিলংস টু ন্যাচারাল নাম্বার। এক্স একটি স্বাভাবিক সংখ্যা মানে এক্স একটি স্বাভাবিক সংখ্যার অন্তর্গত একটা পদ।
সেট অফ ন্যাচারাল নাম্বারের একটা এলিমেন্ট, অর্থাৎ এক্স বিলংস টু দি সেট অফ ন্যাচারাল নাম্বার, অর্থাৎ এক্সটা স্বাভাবিক সংখ্যার সেটে আছে। এটাকে আমরা সহজভাবে কি লিখতে পারি, এক্স বিলংস টু এন, কারণ এনটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এবং সেটাকে আমরা ইউজ করতে পারি এখানে, বিকজ এনটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ডাইজ একটা নোটেশন, ঠিক আছে, একদম প্রচলিত একটা এটা সংকেত, তো সেটাকে আমরা অবশ্যই লেখাতে ইউজ করতে পারি। সাজ দ্যাট এক্স লেস ইকুয়ালস টু 5, x less equals to 5, x belongs to n such that x less equals to 5, অর্থাৎ x এখানে একটা স্বাভাবিক সংখ্যা যেটা 5 এবং 5 এর থেকে ছোট। তাহলে কোনো রকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে না করে এখানে শুধুমাত্র ম্যাথমেটিক্যাল সিম্বলের মাধ্যমে কিন্তু এত ছোটভাবে সেটটাকে এক্সপ্রেস করা গেল, ঠিক আছে। এবং সেখানে প্রপার্টি দিয়েই করলাম, এটা একটা প্রপার্টি যে এক্স একটা ন্যাচারাল নাম্বার হবে, এটা একটা প্রপার্টি যে এক্সটা লেস ইকুয়ালস টু 5 হবে। তো সেই প্রপার্টি দিয়ে কিন্তু এটা হলো, তাই এটা প্রপার্টি মেথড বা সেট বিল্ডিং মেথড বা সেট বিল্ডার মেথড যাই বলে, ঠিক আছে। ঠিক আছে, এইভাবে আমরা রোস্টার পদ্ধতি এবং সেট বিল্ডার পদ্ধতির মাধ্যমে কিন্তু সেটকে দুরকম ভাবে, একই সেটকে দুটো ভাবে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি বা উপস্থাপন করতে পারি, ঠিক আছে। আমি যদি এখন বলি, আরো যদি উদাহরণ দিই, আমি বললাম 5 নম্বর এক্সাম্পল যে 5 এবং আচ্ছা 25টা একটু বেশি বড় হয়ে যাবে, 5 এবং 15 করে দিলাম, 5 এবং 15-র মধ্যবর্তী যুগ্ম অখণ্ড সংখ্যার সেট। তাহলে 5 এবং 15-র মধ্যবর্তী যুগ্ম মানে কি কি হবে, এই হচ্ছে আমার কাছে 5, এই হচ্ছে 15, তা তাদের মধ্যে যুগ্ম কারা কারা, তাদের মধ্যে সংখ্যা কারা আছে, না 6 আছে, 7 আছে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, এই সংখ্যাগুলো রয়েছে, এই পূর্ণ সংখ্যাগুলো রয়েছে, ঠিক আছে। কিন্তু বা অখণ্ড সংখ্যাগুলো রয়েছে, কিন্তু এদের মধ্যে বলছি যারা জোড়, যারা ইভেন নাম্বার, ঠিক আছে, যারা ইভেন নাম্বার, তাদের সেট। ইভেন নাম্বার কারা আছে, 6টা ইভেন, 7টা নিশ্চয়ই ইভেন নয়, 8টা ইভেন, 9টা নিশ্চয়ই জোড় নয়, 10টা জোড়, 11 বিজোড়, 12 জোড়। তাহলে যুগ্ম কারা কারা রয়েছে, এই কয়জন, 6, 8, 10, 12, 14। তাহলে এই সংখ্যাগুলো এখানে আসবে, কে কে আসছে, না 6, 8, 10, 12, 14, এই সংখ্যাগুলোর সেট হচ্ছে এটা। তাহলে যদি আমরা ছকবন্দীকরণ বা ট্যাবুলার মেথডে লিখি, তাহলে কি কি আসছে, 6 আসছে, 8 আসছে, 10 আসছে, 12 আসছে, 14 আসছে, ঠিক আছে। আর যদি আমি এখানে প্রপার্টি মেথডে লিখি, প্রপার্টি মেথডে যদি লিখি তাহলে কি কি আসছে, প্রপার্টি মেথডে লিখলে চলে আসছে হচ্ছে সেই সমস্ত এক্স গুলো থাকবে যে এক্স গুলো হচ্ছে যুগ্ম পূর্ণ সংখ্যা। এক্স হলো যুগ্ম অখণ্ড সংখ্যা ইউজ করেছে, তো অখণ্ড সংখ্যায় লিখছি, অখণ্ড সংখ্যা এবং এক্স এর একটা রেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে 5 থেকে 25-এর মধ্যবর্তী, 15-র মধ্যবর্তী, ঠিক আছে। যদি 15 এবং 15-র থেকে ছোট বলতো তাহলে এখানে লেস ইকুয়াল টু হতো, যদি 5 এবং 5-এর থেকে বড় বলতো তাহলে এখানে লেস ইকুয়াল টু হতো, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে 5 এবং 15-র মধ্যবর্তী, মানে জাস্ট দুই দিকেই লেস দেন থাকছে, তার মাঝখানের গুলোকে নেব 5 এবং 15-কে বাদ দিয়ে। আর যদি যুগ্ম যেহেতু বলেছে, 5 এবং 15 যদি নেওয়াও যেত তাও নিতে পারতাম না এখানে, বিকজ 5 আর 15 যুগ্ম নয়, তারা অযুগ্ম সংখ্যা। ফলে যদি এখানে লেস ইকুয়াল টু থাকতো তাও কিন্তু 15টা বাদই যেত আলটিমেটলি, বিকজ 15 ইজ এ অড নাম্বার, ঠিক আছে, একটা অযুগ্ম পূর্ণ সংখ্যা, সেটা যুগ্ম পূর্ণ সংখ্যা নয়। আর এখানে যুগ্ম পূর্ণ সংখ্যা এই প্রপার্টিটা স্যাটিসফাই করাতে বলেছে,
অর্থাৎ দুটো প্রপার্টি হলে অযুগ্ম পূর্ণ সংখ্যা এবং এই রেঞ্জের মধ্যে থাকবে, সরি যুগ্ম পূর্ণ সংখ্যা এবং এই রেঞ্জের মধ্যে থাকবে, এরকম টাইপের এক্স গুলো ওই সেটের মধ্যে ঢোকার লাইসেন্স বা অনুমতি পাবে। ঠিক আছে, এটা আমরা সেট বিল্ডার মেথডে করতে পারবো। ঠিক আছে, এইভাবে আমরা ঠিক এইভাবে আমরা কি করতে পারছি, সেট গুলোকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারছি। ঠিক আছে, তো এইরকম মেথডের উপর ডিপেন্ড করে আমরা তাহলে প্রবলেম সলভ করব। আমরা পুরো জিনিসটা দেখলাম কিভাবে কি করা যাচ্ছে। এই সমস্ত পিডিএফ কিন্তু পরপর চলে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে, তো সেখান থেকে তোমরা এগুলো কালেক্ট করতে পারবে। ঠিক আছে, নেক্সট তাহলে আমরা যেহেতু এই টাইপের কনসেপ্ট করলাম, তাহলে এই কনসেপ্ট উপরে অঙ্ক করবো। তো ফার্স্ট অফ অল বলে যে সেটের উপস্থাপনা সংক্রান্ত প্রশ্নোত্তর, প্রবলেমস অন প্রেজেন্টেশন অফ সেট। ঠিক আছে, তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা দিয়েছে, নিচের সেট সমূহকে ছকবন্দীকরণ আকারে প্রকাশ করো। অর্থাৎ এখানে দেওয়া আছে রোস্টার মেথডে দেওয়া আছে, সেখান থেকে আমাদের কনভার্ট করতে বলেছে ট্যাবুলার মেথডে, সরি দেওয়া আছে হচ্ছে ছকবন্দীকরণ আকারে প্রকাশ করতে বলেছে, তার মানে এখানে দেওয়া আছে আমাদের সেট বিল্ডার মেথডে, সেখান থেকে ট্যাবুলার বা রোস্টারে কনভার্ট করতে বলেছে। সেট বিল্ডার মানে প্রপার্টি মেথড, বোঝার উপায় হচ্ছে প্রপার্টি দিয়ে লেখা থাকবে, কোনো ভেঙে ভেঙে লেখা থাকবে না, তাহলে হচ্ছে সেটা সেট বিল্ডার বা প্রপার্টি মেথড। আর রোস্টার মেথড মানে হচ্ছে ট্যাবুলার বা ভেঙে ভেঙে লেখা থাকবে। ঠিক আছে, রোস্টার বা ট্যাবুলার মেথড একই জিনিস, সেটাকে ভেঙে ভেঙে লেখা থাকবে। তো আমাদের কি বলেছে, সেট বিল্ডার থেকে রোস্টারে যেতে। 30-এর উৎপাদক সময় সেট, এখান থেকে এটা করলেই হবে, এটা করব এটা করব। এই এত বছর আগেকার প্রুডেন্সিয়াল কার্ভের মানে কাপের কোনো এই সমস্ত কোয়েশ্চেন আসে না আমাদের পরীক্ষায়। আমরা 1, 3, 4 এই ধরনের সংখ্যা ভিত্তিক কোয়েশ্চেন গুলো কিন্তু পরীক্ষাতে মেনলি আসবে। ঠিক আছে, তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে 30-এর উৎপাদক সময়ের সেট, আচ্ছা এটাও করব। কিভাবে করছি লেখাটাতে ভালো করে বোঝ। 30-এর উৎপাদক সমূহের সেট, তো প্রথমে যাকে ভাবি যে 30-এর উৎপাদক কারা, 30-এর উৎপাদক কারা, তার মানে এই সেটের মধ্যে তারা থাকবে এমন যে সাজ দ্যাট, সাজ দ্যাটটা কিন্তু তোরা চাইলে এইভাবেও লিখতে পারিস জাস্ট একটা দাগ দিয়ে, সাজ দ্যাট এক্স একটি এক্স 30-এর একটি উৎপাদক বা ফ্যাক্টর। ঠিক আছে, বা আর একটাও বলতে পারি ডিভাইজার, অর্থাৎ 30-কে যারা ডিভাইড করতে পারে তারা। আমাদের ইংলিশ টার্মগুলোর সঙ্গে কিন্তু বারবার বলছি পরিচিত থাকতে হবে, বিকজ আমরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবো, যে মেন্স অ্যাডভান্স দেবো, সেখানে কিন্তু বাংলায় কোয়েশ্চেন কিন্তু এভাবে আমরা পাবো না। ঠিক আছে, ডাব্লিউবিসিতে পেলেও অন্য ক্ষেত্রে কিন্তু পাবো না, তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ইংলিশ টার্মের সঙ্গে কিন্তু পরিচিত থাকতেই হবে। তাছাড়াও কখনো কখনো বাংলার টার্মগুলো এতটাই কঠিন আকারে থাকে, আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় ইউজ করে, ফলে সেক্ষেত্রে আমাদের ইংলিশ টার্মটা না জানা থাকলে কিন্তু আমাদের কোয়েশ্চেন অ্যাটেন্ড করতে অসুবিধা হয়ে যাবে। 30-এর উৎপাদক সময়ের সেট, এক্স বিলংস টু, মানে এক্স সাজ দ্যাট এক্স 30-এর একটি উৎপাদক, ফ্যাক্টর বা ডিভাইজার। ডিভাইজার মানে 30-কে যারা ডিভাইড করতে পারে তারা, ফ্যাক্টর মানে 30-এর যারা মানে 30-কে ভাগ করে করে যেগুলো যেগুলো ফ্যাক্টর আমরা পাচ্ছি, উৎপাদকগুলো পাচ্ছি সেটা। 30-এর উৎপাদক কারা, 30-এর উৎপাদক কারা হয়, এই সাইডে লিখে নি। 30-এর উৎপাদক গুলি হলো কি কি, 30-কে এক সবাইকে ভাগ করতে পারে, তাহলে কি এক হচ্ছে 30-এর একটা উৎপাদক। 30-কে 2 ভাগ করতে পারবে, 2 × 15 করলে 30 হয়।
3 দিয়ে ভাগ করা যাবে 30-কে, 4 দিয়ে করা যাবে না, 4 দিয়ে করলে পয়েন্টে চলে আসবে। 5 দিয়ে করা যাবে, 6 দিয়ে করা যাবে, 7 দিয়ে করা যাবে না, 8 দিয়ে করা যাবে না, 9 দিয়ে করা যাবে না। 10 দিয়ে আবার করা যাবে, 10 × 3 30, 11 যাবে না, 12ও যাবে না। কাটাকুটি করা যায়, কিন্তু ভাগ করে যে একদম একটা ভাগশেষ শূন্য হবে তা কিন্তু হচ্ছে না। ভাগ করলে মিলে যাবে 12 দিয়ে, তা কিন্তু নয়। 13 হবে না, 14 হবে না, 15 হবে, কারণ 15 × 2 করলে 30। 16 হবে না, 17 হবে না, 18, 19, 20, এরপর মোট মোট কথা 15-র পর থেকে আর কেউই হবে না। 15-র পর থেকে কিন্তু আর কেউই হতে পারবে না উইদাউট 30। 30টা তো নিজের উৎপাদক হবে, যে কোনো সংখ্যা তার নিজের উৎপাদক, এবং 1 যে কোনো সংখ্যার উৎপাদক। 1 যেমন যে কোনো সংখ্যার উৎপাদক, যে কোনো সংখ্যা তার নিজের উৎপাদক। তাহলে 1 আর 30 সবসময় থাকছে, তাছাড়া 1 এবং 30 বাদে বাকি যে 1-এর থেকে বড়, 30-এর থেকে ছোট উৎপাদক গুলো রয়েছে, ডিভাইসার গুলো রয়েছে, ফ্যাক্টর গুলো রয়েছে, সেগুলো কারা কারা? 2, 3, 5, 6, 10, 15। তাহলে এগুলোই হচ্ছে আমাদের কাছে এখানে এই সেটটার মধ্যে থাকছে। তাহলে কারা কারা থাকছে? 2, সরি 1ও আছে, 1, 2, 3, 5, 6, 10, 15, 30। ঠিক আছে? তার মানে এই যে পদ্ধতিটাই লিখলাম এখানে, এটা হচ্ছে আমাদের কাছে তার মানে সেট বিল্ডার বা সেট নির্মাণ পদ্ধতি। আর এটা হচ্ছে ছকবন্দীকরণ বা রোস্টার পদ্ধতিতে আমরা লিখলাম, এটা ভেঙে ভেঙে লিখলাম। আর এটা কিন্তু প্রপার্টি ভিত্তিক বা ধর্মভিত্তিক মেথডে লিখলাম। ঠিক আছে? নেক্সট অঙ্ক 3-এরটা। এক্স, যেখানে এ একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এটা কিন্তু 2 থেকে 49 এর মধ্যেই রয়েছে। এটা কিন্তু কোথায় রয়েছে? 2 এবং 49 এর মধ্যবর্তী একটা পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে লিখি এক্স সেটটা কেমন? এক্স সেটের মধ্যে এ গুলো রয়েছে, এক্স এর মধ্যে কারা রয়েছে? এ রয়েছে। এটা কেমন? এমন যে এ একটি পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার। যেমন পারফেক্ট স্কোয়ার মানে কি? 4, অর্থাৎ যাদের আমরা বর্গমূল করতে পারি, অথবা কোনো সংখ্যার বর্গ করলে সেটা হচ্ছে, যেমন 2 এর বর্গ করলে 4 হচ্ছে, তাহলে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা। তারপর 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, 3 এর বর্গ 9। 16 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 এর বর্গ 25 হবে, 36 হবে, এরকম ভাবে চলবে। 49 হবে, 64 হবে, 81 হবে, 100 হবে, 121 হবে, ঠিক আছে, 144 হবে। এগুলো সব হচ্ছে আমাদের কাছে পূর্ণবর্গ সংখ্যা, যেগুলো পাওয়ার স্কোয়ার করলে পাওয়া যাচ্ছে, বা যাদের বর্গমূল একটা রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা হবে, বা ইন্টিজার হবে, ইনফ্যাক্ট পূর্ণ সংখ্যা হবে। তো যাই হোক, এ একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এর একটা রেঞ্জ বলা আছে। শুধু পূর্ণবর্গ সংখ্যা তো এরকম অসীম সংখ্যক পূর্ণবর্গ সংখ্যা আছে, কিন্তু তার একটা রেঞ্জের বলে দিয়েছে। এটা হচ্ছে এ লেস দেন, সরি, ক থেকে কতর মধ্যে? 2 থেকে 49 এর মধ্যেই। 2 লেস দেন এ, লেস ইকুয়ালস টু 49 দেওয়া আছে, তার মানে 49টা কিন্তু এখানে নেওয়া যাবে, লেস ইকুয়াল টু আছে মানে। লেস দেন থাকলে কিন্তু 49 বাদ দিয়ে করতে হতো। তো 2 থেকে 49 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা কারা কারা আছে? আগে সাইডে লিখে নিই। 2 থেকে 49 এবং 49 এর ছোট পূর্ণ সংখ্যাগুলি
হলো কি 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 হবে 2 থেকে 49 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা? ওই যে বললাম 4 হবে, 3 তো হবে না, 2। 2 এখানে নেই, লেস দেন মানে 2 লেস দেন এ রয়েছে, তার মানে 2টা বাইরে একদম। 2 এখানে ধরা যাবে না। 3 পূর্ণবর্গ নয়, 4 পূর্ণবর্গ। তারপর এটা হচ্ছে 2 এর স্কোয়ার। 3 এর স্কোয়ার কত? 9, সেটা হবে। 4 এর স্কোয়ার কত? 16, সেটা হবে। 5 এর স্কোয়ার কত? 25 হবে। 6 এর স্কোয়ার কত? 36 হবে। 7 এর স্কোয়ার কত? 49ও হবে, বিকজ 49 এখানে ইকুয়ালিটি রয়েছে, অর্থাৎ 49 কেও নেওয়া যাবে। 49, তাই আমি কথাটা স্পেসিফিক্যালি লিখলাম 49 এবং তার থেকে ছোট, নট 49 এর থেকে ছোট, 49ও নেওয়া যাবে, যে 49 এবং তার থেকে ছোট। তাহলে এই সংখ্যাগুলো আসছে, আর এগুলো আসছে মানে এগুলোই থাকবে হচ্ছে সেটটার মধ্যে। তাহলে সেটটাকে যখন আমি ট্যাবুলার মেথডে বা ছকবন্দীকরণ মেথডে বা রোস্টার মেথডে লিখবো, তখন এই সংখ্যাগুলোই আসবে কে কে না 4, 9, 16, 25, 36 আর 49। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাছে ছকবন্দীকরণ পদ্ধতি। এখানে লিখলাম, দেওয়া ছিল এটা কিসে না ধর্মভিত্তিক বা সেট বিল্ডারে দেওয়া ছিল। নেক্সট অঙ্ক, ক্যাপিটাল ওয়াই সেটটা। এবার দিয়েছে ক্যাপিটাল ওয়াই সেটটা, কিভাবে দিয়েছে? এক্স হলো 20 অপেক্ষা বড়, 20 অপেক্ষা বড় যুগ্ম স্বাভাবিক সংখ্যা। তার মানে 20 অপেক্ষা বড় মানে কিন্তু 20 কে নেওয়া যাবে না, 20 থেকে বড়ই নিতে হবে। 20 এবং 20 থেকে বড় হলো, তাহলে 20 কে নেওয়া যেত। তাহলে 20 অপেক্ষা বড় যুগ্ম স্বাভাবিক সংখ্যা। তো এখানে প্রবলেম হচ্ছে এই সেটটা কিন্তু এরকম উপরের দিকে যেহেতু কোনো বাউন্ডারি নেই, যে 20 থেকে বড় তো বলে ছেড়ে দিল, কিন্তু 20-র নিচে কারা কারা আছে, ঠিক আছে, মানে কার থেকে ছোট বলেছে। ধর 20 থেকে বড় 22 হতে পারে, 24 হতে পারে, 26 হতে পারে, কিন্তু শেষ করবো কোথায় সেটা কিন্তু এখানে বলা নেই, করে কোনো বাউন্ডারি দেওয়া নেই। অর্থাৎ এটাও কিন্তু ন্যাচারাল নাম্বারের বা স্বাভাবিক সংখ্যা সেটের মতো আনবাউন্ডেড অভাব হয়ে গেল, কারণ আমি চলতেই থাকবো এরকম করতে করতে। আর আমাদের জীবনটা ফাইনাইট, একটা সময় পর আমাদের জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এটা কখনো শেষ হবে না। তাহলে আমাদের ফাইনাইট জীবনে, অসীম জীবনে অসীম সংখ্যক সংখ্যা আমরা লিখতে পারবো না, তাই এখানে ডট ডট দিয়ে দিয়ে ছেড়ে দিতে হবে, কারণ আরো আছে। তাহলে এখানে কিভাবে লিখছি? 20 অপেক্ষা বড় যুগ্ম স্বাভাবিক সংখ্যা। ওয়াই সেটটা কিরকম? সেই সমস্ত এক্স গুলো আছে যেখানে এক্স হলো 20 অপেক্ষা বড় যুগ্ম স্বাভাবিক সংখ্যা। 20 অপেক্ষা বড় যুগ্ম স্বাভাবিক সংখ্যা, এরকম সংখ্যা কারা? কারা এরকম সংখ্যা? 20 থেকে বড় যুগ্ম কি কি হতে পারে? 22 একটা যুগ্ম সংখ্যা, 24 হবে, 26 হবে, তারপর 28 হবে, 30 হবে, এবং এরকম করতে করতে চলতেই থাকবে, এটা কখনো শেষ হবে না, যেহেতু উপরে কোনো বাউন্ডারি বলেনি। যে 20 অপেক্ষা বড় বলেছিল ভালো কথা, কিন্তু 40-এর থেকে ছোট, 26-এর থেকে ছোট, 30-এর থেকে ছোট, তো এরকম বলে থাকলে আমি একদম ফাইনাইট ভাবে স্পেসিফিক্যালি এই সংখ্যাগুলোই আছে। কিন্তু এরপরে কিন্তু যেহেতু উপরে কোনো বাউন্ডারি নেই, তো এরকম ডট ডট দিয়ে চলতে থাকছে সেটা। ঠিক আছে, এই সেটটাও কিন্তু উপরে যেহেতু বাউন্ডারি নেই, তাই এটাও কিন্তু একটা আনবাউন্ডেড অ্যাভাব সেট। ঠিক আছে, উপরে দিয়ে কিন্তু বাউন্ডারি এটার নেই। তারপর 5 নম্বরের প্রবলেমটা, 5 নম্বরে কি বলেছে? জেড এর মধ্যে সেই সমস্ত এক্স গুলো আছে such that x equals to n/2 by n² - 2। ঠিক আছে, এখানে এটা 2 থেকে 5-এর মধ্যে রয়েছে।
2 থেকে 5 এবং দুই জায়গাতে ইকুয়ালিটি রয়েছে, অর্থাৎ 2 এবং 5 দুটোই নিতে হবে। n হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে সেটটা কিরকম? এক্সটা রয়েছে হচ্ছে 2 থেকে 5 এর মধ্যেই, 2 থেকে 5 এর মধ্যে স্বাভাবিক সংখ্যা, এবং এক্সটা বলেছে বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে কথাটা ইউজ করেছে ওখানে, n বিলংস টু n, মানে n টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এক্সটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা যেটা 2 থেকে 5 এর মধ্যে। তাহলে এক্সটা কি কি হতে পারে? দিস ইমপ্লাইজ, এটা কি ইমপ্লাই করছে? এটা মিন করছে বা এটা কনক্লুশন দিচ্ছে যে এক্স এর ভ্যালু কি হতে পারে? 2, 3, যেহেতু সমান আছে 2 তে তাই 2 নেওয়া যাবে, 3, 4, 5, 5ও নেওয়া যাবে বিকজ সমান আছে। তাহলে এই চারটে মান আমরা নিতে পারছি, এই চারটে স্বাভাবিক সংখ্যা তাহলে এই রেঞ্জে ঢুকছে। এবার তার জন্য বলেছে আচ্ছা, এখানে সরি একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে এন দেওয়া আছে আর এক্সটা হচ্ছে এই ভ্যালুটা n+2/n² - 2। তাহলে এখানে লিখি এগুলো এক্স নয়, এটা হচ্ছে আমাদের কাছে এন, এটা হচ্ছে আমাদের কাছে এন, অর্থাৎ এন যে স্বাভাবিক সংখ্যাটা সেটা এই 2, 3, 4, 5। কিন্তু এক্স এর যে ভ্যালুগুলো দিয়েছে, এক্স এর যে ভ্যালুগুলো দিয়েছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু বলে দিয়েছে n+2 ডিভাইডেড বাই n²-2। এখানে n এর ভ্যালু কোনগুলো? n এর ভ্যালু হচ্ছে 2, 3, 4, 5, কারণ n এর যে কন্ডিশন কোশ্চেনে দেওয়া আছে সেই অনুযায়ী যদি আমরা এগোই তাহলে n এর এই চারটে ভ্যালুই পাচ্ছি। তাহলে এই চারটে ভ্যালুর করেসপন্ডিং, এই চারটে ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু তাহলে কি কি হচ্ছে? এই চারটে ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু তাহলে কি কি হচ্ছে? তাহলে এখানে লিখি, সুতরাং n=2, n=2 হলে অর্থাৎ ফর n=2 ও লিখতে পারিস। এক্সট্রা কত হচ্ছে? n=2 এর জন্য এক্সট্রা কত হচ্ছে? তাহলে n+2 মানে 2+2 ডিভাইডেড বাই n² মানে কত? 2²-2। এবার 2+2 মানে কত? 4 ডিভাইডেড বাই 2² মানে কত? 4 মাইনাস কত? 2। তাহলে 4 বাই কত হলো? 4 - 2 দ্যাট ইজ 2, কাটলে কত হচ্ছে? 2। তাহলে n=2 হলে এক্সটাও 2 হচ্ছে। নেক্সট, যদি n=3 হয় তাহলে এক্সটা কত হচ্ছে? x হয়ে যাচ্ছে n+2 মানে 3+2 ডিভাইডেড বাই 3² - 2। 3+2 মানে কত? 5, 3² মানে কত? 9 - 2 দ্যাট ইজ 5/7। এটাকে আর কাটাকুটি করা যাবে না। তারপরে n=3 এর জন্য কত হচ্ছে? n=3 এর জন্য কত হচ্ছে? n=3 হলে এক্সট্রা কত হচ্ছে? সরি 3 তো করলাম, 4 হলে কত হচ্ছে? 4+2 ডিভাইডেড বাই 4² - 2। 4+2 মানে কত? 6, 4² মানে কত? 8 -2, সরি 16 - 2 দ্যাট ইজ ইকুয়াল টু 6/14। 6/14 মানে কত? 3/7, কাটলে 2 দিয়ে কাটলে এখানে 3 আর এখানে 7, মানে 3/7। তাহলে এক্স এর ভ্যালু আরেকটা লাস্ট রয়েছে n=5 এর জন্য, তাহলে কত হচ্ছে? 5+2 ডিভাইডেড বাই 5² - 2। 5 কত? 5+2 মানে হচ্ছে 7 ডিভাইডেড বাই 5² মানে কত? 25 - 2, মানে 7/23। সেটা আর কাটাকুটি যায় না কারণ দুটোই প্রাইম নাম্বার হয়ে গেছে। 7টাও প্রাইম, 23টাও প্রাইম, অর্থাৎ দুজনে মৌলিক সংখ্যার কাটাকুটি করা যাবে না। এইরকম চারটে সংখ্যা কিন্তু আমরা এখানে পেলাম। কি কি এক্স এর ভ্যালু পেলাম? এক্স এর ভ্যালু গুলো পেলাম হচ্ছে একটা 2, একটা 5/7, একটা 3/7, আর একটা হচ্ছে 7/23। তাহলে সুতরাং ছকবন্দীকরণ পদ্ধতিতে
সেটটি হলো জেড ইকুয়ালস টু, জেড দিয়েছিল, যা দেবে দেবে, তো জেড ইজ ইকুয়ালস টু এক্স এর যে ভ্যালু গুলো সেগুলো, এক্স এর ভ্যালু কি কি হয়েছে না, 2 হয়েছে প্রথমে, তারপর 5/7, তারপর 3/7, এন্ড তারপর 7/23। ঠিক আছে, এই অঙ্কগুলো গেল হচ্ছে আমাদের কাছে ছকবন্দীকরণ পদ্ধতিতে প্রকাশ করতে দিয়েছিল, রোস্টার মেথড বা ছকবন্দীকরণ পদ্ধতিতে প্রকাশ করলাম। কোথা থেকে? কোয়েশ্চেনটা দেওয়া ছিল আমাদের সেট বিল্ডার বা প্রপার্টি মেথডে বা ধর্মভিত্তিক মেথড বা সেট নির্মাণ পদ্ধতিতে দেওয়া ছিল, এখান থেকে রোস্টার বা ছকবন্দীকরণ পদ্ধতিতে প্রকাশ করলাম। কিন্তু যদি উল্টো ঘটনা ঘটে, ছকবন্দীকরণ থেকে যদি আমাদের ধর্মভিত্তিক আকারে প্রকাশ করতে দেয়, তখন কি করব? এরকম টাইপেরও দুটো অঙ্ক করা যাক। প্রথম কোয়েশ্চেনটা দিয়েছে স্ট্যাটিস্টিক্স শব্দের অক্ষর সমূহের সেট। তাহলে স্ট্যাটিস্টিক্স ক্যাপিটালে দিয়েছে, ক্যাপিটালে লিখি স্ট্যাটিস্টিক্স শব্দের অক্ষর বা বর্ণ যেগুলো রয়েছে সমূহের সেট। তাহলে সেটা কি কি হবে? এই ম্যাথমেটিক্স দিয়ে একটা বলেছিলাম, এরকমই এস আসবে, টি আসবে, যদি এটাকে আমি ইয়েতে বলি, ছকবন্দীকরণ একবার বলি, তাহলে কি কি আসছে? এস, টি, এ। কিন্তু টি পরে আসছে, টি আবার এসে গেছে অলরেডি, তাই টি আর লেখা যাবে না। নতুন কে আছে, তারপরে আই আছে, এস আর লেখা যাবে না, টি লেখা যাবে না, আই লেখা যাবে না, সি লেখা যাবে আবার। ঠিক আছে, এই অক্ষরগুলো আসছে। এই অক্ষরগুলো কার অক্ষর? স্ট্যাটিস্টিক শব্দের অক্ষর, অর্থাৎ এই সেটের মধ্যে কারা থাকবে? এক্স গুলো থাকবে। সেই সমস্ত এক্স থাকবে যার ধর্মটা কি, না এক্সটা হবে স্ট্যাটিস্টিক শব্দের অক্ষর। স্ট্যাটিস্টিক শব্দের একটি অক্ষর। তাহলে এটা হয়ে গেল কি আমাদের, এটা হয়ে গেল ছকবন্দীকরণ আকার। আর এটা কিন্তু আমাদের হয়ে গেল ধর্মভিত্তিক বা সেট বিল্ডার। ঠিক আছে, আর এটা কি কি? ছকবন্দীকরণ, রোস্টার, ট্যাবুলার। সব রকম নামগুলো কিন্তু বারবার করে আমি উচ্চারণ করছি, যাতে করে একদম মাথায় গেঁথে যায়। ঠিক আছে, নেক্সট যে প্রবলেমটা রয়েছে, আমি এখানে দেখতে পাচ্ছি 3, 6, 9, 12, 15 এরকম ভাবে রয়েছে, অর্থাৎ 3 × 1। প্রথম যে তিনটা রয়েছে সেটা হচ্ছে 3 × 1, তারপরটা কত? 3 × 2 মানে 6, 3 × 3 মানে 9, 3 × 4 মানে 12, 3 × 5 মানে 15, এরকম ভাবে ভাবে রয়েছে। অর্থাৎ 3 এর মাল্টিপল গুলো এখানে রয়েছে, 3 এর যে মাল্টিপল সেগুলো রয়েছে। অর্থাৎ n এর টার্মটা কি হবে? 3 × n। প্রথমটা 3 × 1, সেকেন্ডটা 3 × 2, তারপরটা 3 × 3, তাহলে লাস্টেরটা কি লিখতে পারবো? 3 × n আকারে লিখতে পারবো, যদি n এর টার্মটা বলি। ঠিক আছে, তাহলে এখানে এই সেটটা লিখি। এই সেটটা হচ্ছে 3, 6, 9, 12, 15 এরকম ভাবে চলছে। অর্থাৎ তিনের যারা গুণনীয়ক, সরি, তিনের যারা গুণিতক, আচ্ছা ওসব বাদ দিই, গুণিতক গুণনীয়ক ওসব বাদ দিই, আমরা ওটা ঘেটে যাবে ব্যাপারটা। আমরা এইভাবে লিখি যে 3 এর মাল্টিপল লিখছি, অর্থাৎ সেই সমস্ত এক্স গুলো থাকবে এখানে এক্স ইজ এ
মাল্টিপল অফ 3। কেন মাল্টিপল অফ 3? কারণ এখানে 3টা হচ্ছে x এর একটা মাল্টিপল 3 × 1। তারপর 6টা কি 3 × 2, 2 মাল্টিপল 3 এর। 9টা হচ্ছে 3 মাল্টিপল অফ 3। 12টা হচ্ছে 4 মাল্টিপল অফ 3। এইভাবে বুঝতে সুবিধা হবে। গুণিতক গুণনীয়ক দিয়ে বুঝতে কিন্তু মাথা কেটে যাবে। ঠিক আছে? আর 15টা কি হবে 3 × 5, অর্থাৎ 5 মাল্টিপল অফ 3। তার মানে x ইজ এ মাল্টিপল অফ 3। ঠিক আছে? অঙ্ক সাবজেক্টটা ইংলিশ অনুযায়ী যতটা সহজ, অন্য ভাষায় বাংলা ভাষাতে কিন্তু সেটা করতে গেলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়ে যায়। ঠিক আছে, কোনটা বলবো কোনটা লিখবো। কিন্তু মাল্টিপল মানে বুঝে যাচ্ছে যে 3 ইজ এ 1 মাল্টিপল অফ 3, 6 ইজ এ 2 মাল্টিপল অফ 3, 2 × 3, 9 ইজ এ 3 মাল্টিপল অফ 3 বিকজ 9 ইকুয়ালস টু 3 × 3। এভাবে বুঝতে পারছি। আর যদি আরেকটা প্রপার্টি অনুযায়ী লিখি সেটা হচ্ছে এক্স সাজ দ্যাট, এক্সটাকে আমরা তাহলে এটা 3 × 1, এটা 3 × 2 এরকম করতে করতে তাহলে কি লিখতে পারবো? এটা হচ্ছে আমার কাছে 3 × 1, এটা হচ্ছে 3 × 2, এটা হচ্ছে 3 × 3, এরকম ভাবে চলছে। তার মানে এক্স, সেই সমস্ত এক্স গুলো আছে যেখানে এক্সটা হচ্ছে 3 × n টাইপের, এখানে এন গুলো কি 1 2 3 4 5 এরকম করে করে চলছে, অর্থাৎ এন গুলো হচ্ছে সবাই ন্যাচারাল নাম্বার, যেখানে এন বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে আমরা এটাও লিখতে পারি অথবা এটাও লিখতে পারি, দুটোই লিখে দিলে তো আরো ভালো। ঠিক আছে, লাস্ট একটা অঙ্ক দিয়ে আজকের মতো আমি শেষ করব, সেটা হচ্ছে এই অঙ্কটা, যে 3 অথবা 3-এর থেকে বড়, 3 অথবা 3-এর থেকে বড় মানে 3কেও নিতে হবে। 25 অপেক্ষা ছোট, কিন্তু 25 থেকে স্ট্রিক্টলি ছোট, 25 অথবা 25-এর থেকে ছোট নয়, 25 অপেক্ষা ছোট। তার মানে 25কে কিন্তু এখানে নেওয়া যাবে না, অর্থাৎ 3 এর থেকে বড় অর্থাৎ 3 লেস ইকুয়ালস টু এক্স, কিন্তু 25-এর থেকে ছোট তার মানে লেস দ্যান 25, এইভাবে নিতে হবে অখণ্ড সংখ্যা সমূহের সেট। তাহলে এখানে লিখি 3 নম্বরটা। তাহলে 3 নম্বর সেটটা কি হবে? আমি যদি সেটাকে সামথিং বি সেট নাম দিলাম, এখানে করা থাকবে এক্স। এক্সটা কিরকম সংখ্যা? এক্স একটি অখণ্ড সংখ্যা বলে দিয়েছে। অখণ্ড সংখ্যা, এবং এক্সটা কোথায় রয়েছে না 3 থেকে ছোট, মানে 3-এর থেকে বড় অথবা সমান, আর 25-এর থেকে কিন্তু স্ট্রিক্টলি ছোট, এটা। আচ্ছা, বারবার এখানে অখণ্ড আর স্বাভাবিক দুটো ইউজ করছে, দুটোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এরকম, স্বাভাবিক সংখ্যার সেটে 1 2 3 4 এগুলো থাকে, আর অখণ্ডতে থাকে হচ্ছে এগুলোই থাকবে টুগেদার উইথ এ 0, অর্থাৎ 0 থাকবে আর বাকি যা স্বাভাবিক সংখ্যা আছে তারা থাকবে। এটা হচ্ছে অখণ্ড সংখ্যার সেট। ঠিক আছে, আর পূর্ণ সংখ্যায় কারা থাকে এগুলো পরে আমি আবার বলবো ডিটেলসে, যখন আমি সেটের ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো প্রপার্টি গুলো করবো, মানে অপারেশন গুলো করবো সেটের, তখন আবার এগুলো আমি বলবো। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যায় কারা থাকবে? পূর্ণ সংখ্যায় থাকে হচ্ছে 0 1 2 3, এরা তো থাকবেই। সেই সঙ্গে 1 2 3 এর যে নেগেটিভ গুলো, অর্থাৎ যেমন -1 -2 -3, এই নেগেটিভ সংখ্যাগুলোও কিন্তু থাকবে। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। এইটুকুনি আমাদের অবশ্যই জানা দরকার। আরো অনেক কিছু পুরো সংখ্যা তত্ত্ব নিয়ে আমি আলোচনা করবো সেট থিওরির মধ্যেই। ঠিক আছে, সেটা যখন ইউনিয়ন ইন্টারসেকশন করব তখন। ঠিক আছে, তাহলে এই ছিল আজকের মতো কনসেপ্ট এবং সেই রিলেটেড প্রবলেমস। আশা করি পুরোটা সুন্দরভাবে বোঝা গেছে। না বোঝা গেলে আমাকে বারবার অবশ্যই জিজ্ঞাসা করতে পারিস। ঠিক আছে, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে, মেইনলি হোয়াটসঅ্যাপ গ্রুপটাই কোয়েশ্চেন জিজ্ঞাসা করার জন্য ফলো করার চেষ্টা করবি। তো সেখানে আমাকে যদি কিছু বুঝতে অসুবিধা হয় স্ক্রিনশটটা নিয়ে সেই জায়গাটার আমাকে বলবি, এই জায়গাটা মার্ক করে দিবি যে বুঝতে পারছি না। আমি কিন্তু সঙ্গে সঙ্গে যতটা দ্রুত সম্ভব ভয়েস দিয়ে কিন্তু আমি অবশ্যই বলে দেবো যে না এখানে এরকম এরকম হয়েছে।
ঠিক আছে? তাহলে সব রকম ভাবে হেল্প তুই আমার কাছ থেকে পাবি তোরা, কিন্তু তোদের একটাই কাজ, ক্লাসগুলোকে নিয়মিত সুন্দর করে ফলো করা, এবং অবশ্যই আমাদের নতুন চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে রাখা, বেল আইকন প্রেস করে রাখবি, এবং যাতে প্রত্যেকটা ভিডিও যখন যে আমি আপলোড করব নতুন, সঙ্গে সঙ্গে তোদের কাছে চলে আসে। এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই করে চ্যানেলটার কিন্তু লিঙ্ক শেয়ার করে দিবি, ঠিক আছে? যাতে সবাই, প্রত্যেকটা এই চ্যানেলে প্রত্যেকজন চ্যানেলটা থেকে উপকৃত হতে পারে, ঠিক আছে? তোরা যেমন হবি, তোদের বন্ধুরাও যেন উপকৃত হতে পারে, সেরকম ভাবে চ্যানেলটাকে নিজেরা দায়িত্ব নিয়ে এগিয়ে নিয়ে যাবি এবং আমার সাথে থাকবি। তোদের ভালো নম্বর পাওয়ানোর দায়িত্ব সম্পূর্ণরূপে আমার। সবাই বলে যে, শুনে দেখবি যে অঙ্ক খুব কঠিন, অঙ্ক খুব কঠিন সায়েন্স নিলে। তোদের কাছে সায়েন্সের সবচেয়ে সোজা সাবজেক্ট অঙ্কই হবে, সেটা আমার গ্যারান্টি, ঠিক আছে? তাহলে আজকে থাক, আজকের মতো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, নেক্সট পরবর্তী টপিক নিয়ে।